পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। একটা রঙিন চাঁদের সমুদ্র, সেই সমুদ্র বীচে প্রিয়তম মানুষটার হাত ধরে হেঁটে চলেছেন। প্রিয় মানুষটা হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করা শুরু করল। অচেনা অজানা জায়গায়, ভুতুরে একটা পরিবেশে হঠাৎ করেই যদি সমস্ত কিছু বদলে যায় কেমন হবে বলুন তো? চিরচেনা কুয়াকাটাকে যারা দেখেছেন এতদিন একেবারে নিজের মতো করে, সেই চিরচেনা কুয়াকাটাকে আজকে আমরা চেনাবো নতুন করে এক অচেনা অনুভূতির জায়গাটিতে। তো ওরকম একটি জায়গাতে বসে আজকের এই ডটটিকে ধারণ করা হয়েছে। ওখানে যাওয়ার পেছনে বিশেষ একটা কারণ আছে এবং এই জায়গাটি নিয়ে এক ধরনের মিথ আমাদের সমাজে প্রচলিত আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই জায়গাটিতে কোনো একটা সময় বড় আকারের একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা অবশ্যই লঞ্চ ডুবি বলবেন আপনি। এবং ওই মানুষগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ চালু আছে। যে অনেকেই বলেন যে এখানে অদ্ভুত ডাক শুনতে পাওয়া যায়, অনেকেই অনেক সময় তাদেরকে লাভ ঝাপ দাপাদাপি করতে দেখেন যে সমুদ্রের মধ্যে লাফালাফি করছে। তো এরকম একটি জায়গাতে বসে এই আজকের এই ডটটি রেকর্ড করা হয়েছে এবং পুরো সপ্তাহব্যাপী এই প্রক্রিয়াটা চলেছে। যারা আমাদের ফেসবুকে ছিলেন তারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ফেসবুকে আমরা বিভিন্ন সময় ওরা যে যাচ্ছে ওখানে জার্নিটা করছে সেগুলোর ছবি আমরা আপলোড করে দিয়েছি। আজকেও আমরা সেগুলো করার চেষ্টা করব এবং আশা করছি আপনারা দরটাকে এনজয় করবেন। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে ওরা যে জার্নিটা করলো সেই জার্নির অল্প কিছু অংশ আপনাদেরকে শোনাবো এবং তারপর মূল গল্পে ঢুকে যাব। পুরো ডর জুড়েই আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছি, সঙ্গে আছে আমার টিম মেম্বার লোমান এবং একই সাথে আপনারা সবসময় যাদেরকে শুনে থাকেন ডরে, সুমন এবং রেহান। ডর মানে ভয়। রেহান আমার তুই বহুত ফাঁকিবাজি করছস, এবার রিক্সা ঠিক কর সদরঘাট যাওয়ার জন্য। দুইটা রিক্সা একটা যাবো না, বাসে উঠে যাই। দূর বেটা, বাসে যাবো মাথা খারাপ। ভাইদের একটা রিক্সা ঠিক করে দিই আর আমরা একটা রিক্সা উঠে যাই। হ্যাঁ চল, দুইটা রিক্সা লাগবে, একটা রিক্সা তুই ঠিক কর আর একটা রিক্সা আমি ঠিক করতেছি। ওই মামা যাবা সদরঘাট? অনেক দরদাম করে অবশেষে আমরা সদরঘাটের জন্য একটা রিক্সা ঠিক করলাম। মনে হচ্ছে ইদানিং রিক্সা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলেই তাই, মাঝে মাঝে এরকমই মনে হয়। আমরা রিক্সায় চলছি এখন, তারপর আমরা লঞ্চে করে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, এবং পটুয়াখালী থেকে আমাদের আবারও বাসে উঠতে হবে। সেই জার্নি কিভাবে যেতে হবে আপনারা পথে পথে সবসময় বিবরণ পেয়ে যাবেন বন্ধুরা। আচ্ছা স্বপন ভাই এবং হচ্ছে জীবন ভাই, আপনাদের দুজনের কি রিক্সায় কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা হয় না। রেহানকে তো আমরা পাঠাই দিছি টিকিট আনতে। সদরঘাট আসছেন তো এর আগে? হ্যাঁ, এর আগে অনেকবার আসা হয়েছে। তাইলে তো সদরঘাটের কথা তো আপনারা জানেন। জানি। চলে তো রেহান ডাকতেছে, চলেন। হ্যাঁ চলেন। বন্ধুরা সদরঘাট কিন্তু পৌঁছে গেছি। আমার লঞ্চ তো বেশ বিশাল বড় রে, চল উঠি লঞ্চ। লঞ্চে উঠতে যাওয়ার আগেই অদ্ভুত কিছু ঘটে গেল। হঠাৎ করেই বিকট একটা শব্দ। এই শব্দটা আসলে আমি আর রেহান লঞ্চে উঠতে যাচ্ছিলাম, এমন সময় লঞ্চের ঘাটের সঙ্গে যেই দড়ির সাহায্যে, রেহান দড়িগুলো কিন্তু সাধারণ দড়ি নয়, স্টিলের অনেক মোটা দড়ি। মানে অদ্ভুত শক্ত। ন্যাচারালি একটা লঞ্চকে ধরে রাখতে হলে যেই দড়ি ইউজ করা হয়, এবং এত বিশাল লঞ্চকে ধরে রাখতে হবে, এবং সেই দড়িটা মুহূর্তের মধ্যে কিভাবে ছিঁড়ে গেল। কোনো কারণ ছাড়াই লঞ্চটা কেন একাই ব্যাক করলো, এবং মানে শব্দটা তো আপনারা শুনলেনই কিভাবে মানে ছিঁড়ে আলাদা হয়ে এখানে গেল। যারা ছিল বিশেষ করে লঞ্চের কর্তৃপক্ষ অনেকটা অবাক হয়ে গিয়েছিল। জার্নির শুরুর আগেই হয়তোবা আমরা কোনো কিছু একটা অনুভব করতে চলেছি। সুমন, এটা অবশ্যই আমাদের ধরতে হবে দোস্ত যে এটা অবশ্যই অদ্ভুত কোনো ব্যাপার, কারণ আমরা না হলে সরাসরি সবসময় লঞ্চে যাওয়া আসা করি না, কিন্তু যারা এখানে ইউজুয়ালি যাওয়া আসা করে তারাও কিন্তু ভয়ে অনেকেই লঞ্চ থেকে লাফ দিয়ে নেমে গেছে। রাইট, জানি না এটা কোনো অশুভ ইঙ্গিত কিনা, জানি না যাত্রাটা শুভ হবে কিনা অশুভ হবে, তবে আমরা দুজন আত্মপ্রত্যয়ী আছি যে আমরা যে কোনো মূল্যে এই জার্নি করব। রাইট, চল উঠে যাই।
এখন আমাদের কাঙ্ক্ষিত লঞ্চের উপরে আছি আমি, সুমন, স্বপন এবং জীবন ভাই। লঞ্চটার নাম আগেই বলেছি, আপনাদেরকে বলবো না। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আজকে অবশ্যই একটু ভিড় কমই মনে হচ্ছে। এবং সেই সঙ্গে যাত্রার শুরুতে কিন্তু দোস্ত একটা জিনিস খেয়াল করছিস যে মেঘলা মেঘলা একটা ভাব, যে কোনো সময় ঝড় বা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সো এই বড় রুটের জার্নিতে কিন্তু একটু বিপজ্জনক। ওয়েদার আসলেও খারাপ, ওয়েদার এটাকে ভালো বলা যায় না, যে কোনো সময় ভালো রকম বৃষ্টি নামতে পারে। এবং নদীর মাঝখানে বৃষ্টি যদি নামে পদ্মায়, তখন আমার একবারের এক্সপিরিয়েন্স আছে, হালকা একটু দুলুনি, সেটাই যে কি পরিমাণ ভয়ঙ্কর প্যানিক সৃষ্টি করতে পারে। আর বিশেষ করে তোর মতো সাঁতার যারা জানে না তাদের তো কথাই নেই। আমরা যেটা বলেছিলাম যে আকাশ বেশ মেঘলা অবস্থায় ছিল এবং জার্নির শুরুতেই কিন্তু ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টি আমরা লঞ্চের মধ্যে এখনো আছি যে ঝুম বৃষ্টি হচ্ছে। এন্ড ইটস আ ফ্যান্টাস্টিক সাইট, দেখতে কিন্তু ভালো লাগছে, অদ্ভুত। আচ্ছা, আপনি তো 6 মাস ধরে লঞ্চে করেন, রাত বিরাতে আপনাদের লঞ্চ চালাইতে হয় না? যখন মাস্টাররা চালায়। আপনি তো রাতে থাকেন না লঞ্চ? আমি থাকি লঞ্চে থাকি, আমি আবার উঠা সিজনে আপনি হয় ভয় টয় পাইছেন কিনা? ভয় পাই। 2 মিনিট সময় দেবেন। 2 মিনিট জাস্ট সময় দেবেন। আমরা চেষ্টা করেছিলাম লঞ্চে যারা কাজ করে তাদের সঙ্গে একটু কথা বলা, শেষ পর্যন্ত কোনো এক অদৃশ্য কারণে তারা খুব বেশি একটা কথা বলতে রাজি হয় না। হ্যাঁ, ওই যে এবং আমি যেটা সেটা আমরা আগেই গেস করেছিলাম সেটা। যে রাজি হবে না। আপাতত আমাদের মিশন হচ্ছে খোঁজ দা শুমশান জায়গা। হ্যাঁ, কোচদা শুনশান জায়গা যেখানে শব্দটা কম। তো লঞ্চ তো আমাদের চলছে, লঞ্চ অনেকটা মাঝ নদীতে চলে এসছে। বুঝতেই পারছেন এখানে নয়েজটা খুব বেশি। রাইট, কিন্তু এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা জীবন ভাই আর স্বপন ভাইকে উপরে বসায় আসছি, যেখানে আমাদের পয়েন্ট। আসলে আমি আর রেহান খুঁজে খুঁজে বের করছিলাম কোথাও একটা নয়েজ ফ্রি জায়গা পাওয়া যায়। কেবিনের দিকে চলে এসেছি। কেবিনটাকে যদি আমরা ফাঁকা পাই তাহলে আমার মনে হয় ওই কেবিনের ভেতরে বসে, এবং একটা জানালা আছে, সেই জানালাটা খুললে ইকো সাউন্ডটা অনেকটা চলে যাবে। যাক, অবশেষে আমরা কথা বলে কেবিনটা পেয়ে গেছি। এই রাতের বেলা নদীর দুই ধারে কোনো পাড়গুলো আমাদের আসলে দৃশ্যমান হচ্ছে না, আমরা দেখতে আসলে পাচ্ছি না। সত্যি কথা বলতে কি, আশেপাশে অনেক দূরে দূরে যেই আলোগুলো দেখা যাচ্ছে, টিমটিমা অন্যান্য লঞ্চের আলো, আমার কাছে মনে হচ্ছে ওগুলো না থাকলে আরো ভালো হতো। আর সবাইকে আরেকটা কথা বলে নিই, আমরা কিন্তু শুরু থেকে বলছি লঞ্চের নাম কিন্তু আমরা বলবো না, কারণ এই লঞ্চেরও কিছু ঘটনা আছে। যারা এখন আমাদের সাথে আছে দুজন, আপনারা তো সবাই জানেনই, আমাদের সাথে রুস্তম ভাই আসছে, স্বপন ভাই আসছে, আমরা এদের সাথে এখন কথা বলবো। তার আগে বলেন তো, এর আগে কি আর এত রাত্রের বেলা লঞ্চের করে কোথাও যাওয়া হয়েছে? না, তবে আসলে লঞ্চে যাওয়া আমি আগে উঠেছি, তবে আজকে ফার্স্ট যে এত রাত্রের বেলা এমন। আমি আসলে কখনো লঞ্চে উঠিনি, এটাই আমার প্রথম লঞ্চে উঠা। বাহ, আপনার জীবনে প্রথম এমন একটা লঞ্চে আপনি উঠছেন যে লঞ্চ নিজেই অনেক একটা কাহিনী। জি, দোস্ত রেহান একটু কাহিনীটা বলে দিত। এই লঞ্চ হচ্ছে কোনো ঝড় বাদল ছাড়াই কোনো একবার পাড় থেকে একটু দূরে যাওয়ার পরে কোনো একটা কারণে ডুবে যেতে নিয়েছিল। জি জি। তো ডুবে যেতে নেওয়ার পরে, যেই কারণে লঞ্চের নাম বলতেছি না, কারণ কোম্পানির নাম বাইরে হয়ে গেলে এখানে সমস্যা হতে ঠিক পারে আছে। অনেক রকম। লঞ্চটা ডুবে যেতে যখন নেয়, তখন আধা ডোবা অবস্থায় নিচের যে তালাটা একদম নিচে যেখানে যারা ঘুমায়, ওই জায়গাটা পুরো ডুবেই গেছিল। আচ্ছা। ওই অবস্থা থেকে আবার উদ্ধার করে নিয়ে আসা হয়, কিন্তু পাড়ের যথেষ্ট কাছে ছিল, এই কারণে কেউ মারা যায়নি। আল্লাহর রহমত ছিল। আল্লাহর রহমত ছিল, কেউ মারা যায়নি। তো লঞ্চটাকে যখন আবার তুলে নিয়ে আসা হয়, তখন দেখা গেছে নোঙরের পাশে একটা লাশ পাই যাচ্ছে। ও মাই গড। ওই একজনই মারা গেছিল, সে ছিল একজন ট্রাক ড্রাইভার, ঠিক আছে। এবং ওইখানে তাকে যাইতে নিষেধ করছে অন্যান্য কর্মীরা, হোটেলে যেগুলা কাজ করে, মানে হোটেলে মানে লঞ্চের হোটেলে, ক্যান্টিনে, হ্যাঁ, বুঝতে তারা পারছি। অনেকবার নিষেধ করছে যে আপনি ওই দিকটাতে যায়েন না। তারা নিষেধ করছে অন্য কারণে, কারণ ওই দিকটাতে কোনো বাধা নেই, পড়ে গেলে পড়েই গেল। কিন্তু সে হচ্ছে একটু নেশাখোর টাইপের লোক, তো সবার মাঝখানে বসে তো নেশা করা যায় না, ওই দিকটাতে কেউ যায় না বিধায় সে ওইখানে বসে, কারো নিষেধ নামই নেই, ওইখানে বসে নেশা করতেছিল। এবং তার পা নোঙরের মধ্যে আটকে গেছে যখন টান পড়ছে, এবং এই কারণে কিন্তু সে সাঁতার জানলেও বাইরে আসতে পারেনি। তো তার পরিচয় আমরা দিব না। ওই ঘটনার পরে এই লঞ্চের যে ড্রাইভার ছিল সে চাকরি ছেড়ে দেয়, সে আর চাকরি করে না। আচ্ছা। কারণটা হচ্ছে সে নাকি কিছু একটা দেখছে, ওই এবং লঞ্চে? পরবর্তীতে হ্যাঁ আচ্ছা। অন্যান্য কর্মীরাও যেটা বলে সেটা হচ্ছে মাঝে মাঝেই নাকি তারা দেখে খুব উদাস ভঙ্গিতে কেউ একজন নোঙরটা ধরে হাতাইতেছে এবং ডেকের উপর বসে আছে। খুবই ভয়ঙ্কর। আমরা একটু চেষ্টা করছিলাম যারা কর্মী আছে তাদের সঙ্গে কথা বলার, কিন্তু তারা আসলে সাহস করে আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় নাই আর কি। এই মুহূর্তে কিন্তু লঞ্চটা এমন জায়গার মধ্যে আছে, কিছুদিন আগে আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে পদ্মায় একটা লঞ্চ ডুবির ঘটনা ঘটছে, এবং সেই লঞ্চটা কিন্তু এখনো খুঁজে পাওয়া যায় নাই। জি। তো হ্যাঁ, অনেক আমরা লোক কিন্তু নিহত হয়েছে। সেই জায়গাটার আশেপাশেই আছি এখন। এটা নিয়ে আমি ভয় পেতেছিলাম, কারণ এই লঞ্চের আরো কিছু বদনাম আছে। এখন আসলে কি, অনেক কথা অনেক সময় বিশ্বাসও হয় না। অনেকে বলে এই লঞ্চ থেকে নাকি, এই লঞ্চটাতে যাত্রা করলে নাকি অনেক সময় মানে ডুবে যাওয়া লঞ্চগুলার লোকজন দেখা যায়,
নদীতে সাঁতরাইতেছে বা ডাকতেছে। সাঁতার জানেন? হ্যাঁ, সাঁতার জানি। স্বপন ভাই? হ্যাঁ ভাই, আমি সাঁতার জানি এবং সাঁতার নিয়ে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। তুই তাহলে তো একদম সমস্যাই তুই নেই। চিন্তা করিস না, কোনো ঝামেলা হলে আমি তোরে রেখে একাই সাঁতরায় চলে যাবো। আমি জানি সমস্যা ওটা। নেই। সমস্যা না, বিছানা থাকবো তো। রুস্তম ভাই, এখন তাইলে আমার মনে হয় আপনার আমার একটা জীবনে story কিছু আছে। ঘটনা আছে, হ্যাঁ, তবে আমরা আমি চারজনকার সাথে এটা শেয়ার করতে চাই। রুস্তম ভাই, আপনার এতক্ষণ জীবনটা যাবত আমরা কেমন? জার্নি করছি, আপনার সঙ্গে খুব বেশি কিছু জানা হয়নি। এই তো ভিড়া ফাঁকে ভিড়ি একটু বুঝেন না, বসার বাসে সুযোগ পাইছি। ওই সদরঘাটে বসে তার কথা বলা যায় না। বসার সুযোগ পাইছি, এবার একটু আপনার আগে জানি যে আপনি কি করেন। আমার বাড়ি হচ্ছে আসলে রংপুর জেলা। বর্তমানে আমি নারায়ণগঞ্জে আছি, একটা জব করতেছি আর কি, মোটামুটি ভালো অঙ্কে বেতন পাই ইনশাল্লাহ। আমার স্টোরিটা শুরু করি। সেটা হচ্ছে এরকম, আমার দাদারা 4 ভাই। দাদা বিয়ের পরে উনি মানে ভিনো খান। ভিনো বলতে জুদা গ্রাম অঞ্চলে বলা হয়, মানে আলাদা আলাদা হয়ে আলাদা গেছে। আলাদা। হ্যাঁ, দাদা এভাবে চলতে চলতে তার সংসারটা আসলে ছিল মধ্যবিত্ত একটা সংসার। তো দাদার ছেলে হলো 5 জন আর মেয়ে হচ্ছে 3 জন। সংসারে মানে দাদা দাদি সহকারে 10 জন সদস্য। আচ্ছা, গ্রামের উত্তর সাইডে একটা মানে জমি আছে, আমাদের না জমিটা হচ্ছে রহমান মিয়া নামের এক জমিদারের। ওই এটা জমি- কবের ঘটনা বলতেছেন কবের আপনি? ঘটনা? এটার ঘটনাটা আসলে ও কত সাল এটা আমার মনে নাই, আনুমানিক হয়তো বা 50 বছর হতে পারে, আনুমানিক। যাই হোক, ওই জমিদার আর কি এক সময় গ্রামের লোকজনকে প্রস্তাব দিল যে আমি এই জমিগুলো বিক্রি করব। দাদিকে নিয়ে, পরিবারের বড় ছেলে আমার জ্যাঠো, তাকে নিয়ে মানে সব ছেলেকে নিয়ে পরামর্শ করলো। তা আসলে আমাদের সংসার তো খুব একটা সচ্ছল না, তো এই জমিগুলি কিনলে হয়তো আবাদ সুবাদ করলে তখন হয়তো আমরা ভালোভাবে চলতে পারবো, ফসল ভালো হবে। তো এর পূর্বে কিন্তু ওই জায়গাগুলি কেউ আবাদ করতো না, যেহেতু জমিদারের জায়গা ছিল। তো জমিদার তো ওই অত গুরুত্ব দেয় নাই, কেউ আবাদ করতো না। আমি একটা জিনিস খুব অবাক হলাম, জি, জমিদাররা সাধারণত যেখানে যায় জমি কিনা বেড়ায়, উনি জমি বেচতে চাইছে। যে মানে ওই জমিগুলো আবাদ হচ্ছে না, ওই জমিদারের বাড়ি মানে ওই পতিত রয়েছে আর কি, পরিত্যক্ত হ্যাঁ, মনে হয় হ্যাঁ, পড়ে আছে, পড়ে সেজন্য আছে। বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, তো মানে ওনার বাড়িটা আবার ওই জমির কাছ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো জমিদার যখন প্রস্তাব দিল বিক্রি করার, তখন আমার গ্রামের অনেক লোকেই প্রস্তাব দিল যে আমরা কিনবো। তো দাদাও প্রস্তাব দিছে যে আমিও কিনবো। এটা আসলে? জমিতে হচ্ছে কি, ওই মানে যে জায়গাগুলি আসলে পড়ি থাকে, ওই জায়গাগুলিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের ঘাস হয়, লম্বা লম্বা ঘাস। হ্যাঁ, জঙ্গল টাইপের। হ্যাঁ, জঙ্গল টাইপের। তারপরে কিছু দেখা যায় যে যে জমিগুলো আবাদ হয় না, সেখানে দেখা যায় আপনি কিছু গাছ গাছালি গাছাই বের হয়, আচ্ছা, অনেক লম্বা লম্বা হ্যাঁ, আচ্ছা। গাছ হয়, জঙ্গল টাইপের ছিল আর কি। তো দাদা ওই সংসার ভালো করার চিন্তা ভাবনা করি ওই জমিটা কিনলো। জমির পরিমাণটা কিরকম? জমিটা হচ্ছে 250 জমি আমার দাদাই কিনলো। আর ওই জমিদারের ওখানে অনেকগুলি জমি ছিল। যাই হোক, তো দাদা 250 জমি কিনলো। তারপরে কেনার পরে ওই যে ঘাস ছিল ওগুলি পরিষ্কার করলো আর কি, ছেলেদেরকে নিয়ে পরিষ্কার করে হাল চাষ করলো। হাল চাষ করার পরে হলো কি, প্রথম এটা ফার্স্ট ঘটনা, যেই গরু দিয়ে হাল চাষ করছে, রাতের বেলা ওই গরুগুলি গোয়াল ঘরে আমার দাদি বেঁধে রাখছে। তো সকালবেলা গরু দরজা খুলি, ঘরের দরজা খুলি দেখে গরু একটা মারা গেছে। তো এটা দেখি তো দাদি অবাক, দাদাকে ডাকলো, ছেলেদেরকে ডাকলো, তারা সবাই আসলে অবাক হয়ে গেল যে আসলে ব্যাপারটা কি হলো। গরুটা কি এমনিতে সুস্থ সবল গরু ছিল? হ্যাঁ, একেবারে সুস্থ গরু, কোনো অসুখ বিসুখ আগের থেকে কিছুই ছিল না। তো গরুটা মারা গেল। ওই দিন আসলে সবাই মানে শোক পাইছিল, মন টন খারাপ আর কি মন সবার। খারাপ সবাই। তো যাই হোক, এরপরে আর একটা গরু আর কি সংগ্রহ করলো দাদা। সংগ্রহ করার পর আবারও হাল চাষ করলো, করার পরে ওই সেম ওই একইভাবে গরু ঘরে বেঁধে রাখছে, আবার একটা গরু মারা গেল। যেটা সংগ্রহ করছে ওইটাও? হ্যাঁ, এমনি করে করি দাদার ওই 7টা গরু আর কি মারা যায় ওই ঘরেতেই। হ্যাঁ, ওই ঘরেতেই। যাই হোক, এই 7টা গরু আসলে অনেক এক এক করে মারা গেছে? এক এক করে মারা গেছে। এই 7টা গরু দিয়ে কি ওইখানে হাল চাষ করানো হয়েছে? জি জি জি। তো গরুগুলি যে মারা গেল, এই গরুগুলি আসলে কেন মারা গেল, আমরা অনেক ডাক্তার দেখাইছি, কেন মারা গেল এই কারণটা আজও পর্যন্ত আসলে খুঁজিয়ে আমরা বের করতে পারিনি। আসলে অদ্ভুত, মানে একে একে 7টা গরু মারা গেল, অথচ এটার কোনো কারণই বোঝা গেল না। আচ্ছা, এই সময় কি আপনাদের ওই গ্রামে আশেপাশে আর কারো গরু মারা গেছে? জি না। তাহলে একটা বুঝতাম যে একটা হয়তো ভাইরাস ছিল। চলতেছে, ভাইরাস। এই প্রত্যেকটা গরুই ওই জমিতে গাছ করছে। জি। অদ্ভুত। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমার ফুপুর সমস্যা। সেটা হলো আমার ফুপু অনেক সুন্দরী ছিল। আপনার পূর্ব ছিল কয়জন? 3 জন। 3 জন। আর আমার বাবারা 5 জন, 5 ভাই। উনি 5 ভাই আপনার কত অর্থাৎ নম্বর ফুপু?
বোন, উনি হচ্ছে 2 নম্বর। যেই ফুপুর কথা আপনি বলছেন। জি জি জি। তো উনি অনেক সুন্দর একটা মেয়ে ছিল। তো দাদা দাদি এমনিতেই তাকে কোনোদিন ঘর থেকে বের হতে দিত না। যেই সময়টার কথা বলছেন ওই সময় ওনার বয়স কত ছিল? বয়সটা আনুমানিক হয়তো 15-16 হবে। আচ্ছা। আমি একবারে শিওর বলতেছি না। যাই হোক, তো কোনো কারণে আমার ওই ফুপু ওই জমিটাতে যায় যেটাতে ওই হাল চাষ করে বারবার গরু মারা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। যা ঠিক ওই যেখানে বিলটা আছে, সময়টা কখন ছিল? সময়টা হচ্ছে ঠিক দুপুর টাইমে উনি ওখানে যায়। তো গেলে পরে ঠিক যে বিলটা আছে ওটার এক পাশে দাঁড়ায়। ও আচ্ছা, আপনাদের ওই জমির মধ্যে একটা বিল ছিল না? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওটা কি অনেক বড় নাকি ছোটখাটো? মোটামুটি আর কি বড়, কেউ ইউজ করে। ওই জমি তো পরিত্যক্ত ছিল, বিলও পরিত্যক্ত। জি। তারপরে ওখানে দেখতেছে যে পানির নিচ থেকেই একটা স্বর্ণের চালা ভাসি উঠছে। চালা মানে চালা বলতে যেটা আমরা গ্রামে ধানের কাজ করি, আচ্ছা, যে জিনিসটা দিয়ে ধানের কাজ করা হয়, আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা ভেসে উঠছে। তো উনি ওটা দেখি মানে ভয় পেয়েছে। ওটা দেখি উনি আর ওখানে দাঁড়ায় নাই। ডর মানে ভয়। রুস্তমের ফুপু যা দেখলো ওখানে সেটা একটা দামি জিনিস, এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি, কিন্তু আসলে কি ছিল ওটা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। এবং এই যে জমিদারির জমি, অভিশপ্ত জমি বলি কিংবা জমিদারির যে জমিদারিত্ব, সেখানে যে ভৌতিক ব্যাপারগুলো, এগুলো বাংলা সাহিত্যে যেভাবে এসেছে, নাটকে সিনেমাতে আমরা এর ব্যাপক ব্যবহার দেখি। অতি নাটকীয় হলেও সেগুলো যে বাস্তব জীবনে ঘটে না এটা কিন্তু নিশ্চিত করে বলা কঠিন। রুস্তমকে কতটুকু আপনি বিলিভ করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আমরা শুধু ভয়ের কাছাকাছি যেতে চাই। রুস্তমের ঘটনা শুরু হয়েছে মাত্র। আপনাদের সবাইকে একটা বিষয় একটু নোটিশ করছি প্রিয় শ্রোতা, রুস্তম পরিবারের অন্যান্য সদস্যদের যে বর্ণনাগুলো দেবে সেটা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য জানি না, কিন্তু রুস্তম নিজেই কিন্তু এর সবচেয়ে বড় একজন ভিকটিম। আমরা মাত্র 3 মিনিট পরে ফিরে আসছি এবং খুব ভালো করে রুস্তমকে শোনার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আপনি যদি দরে আসতে চান, নিশ্চয়ই নাম্বারটি জানা আছে, ফোন করে বলতে হবে আপনার জীবনে কি অধিভৌতিক ঘটনাগুলো ঘটেছিল। এমনও হতে পারে সামনের সপ্তাহে সুমন এবং রেহান আপনাকে নিয়ে চলে যাবে বাংলাদেশের অজানা কোনো এক ভৌতিক জায়গায়। সেখানে বসে আপনাকে দেবে অসম্ভব অসাধারণ এক ফিলিংস, অবশ্যই ভয়ের, এবং আপনার কাছ থেকে বাংলাদেশের লাখ লাখ রেডিও শ্রোতাকে শোনাবে কি আপনার জীবনের অতিপ্রাকৃত গল্প। ফোন নাম্বারটি লিখে নিন 09613892 আমি আবারও বলছি 09613892 ফোন করুন এবং ফোনের নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করুন। ডর। ডর মানে ভয়। সুমন এবং রেহানের কাছে আমাদের ফিরে যেতে হবে আবারও। আপনারা সবাই শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার লোবান, রেহান এবং সুমন, এবং আজকের দুজন অতিথি স্বপন ও রুস্তম, সবাই আপনার সাথে আছি। ডর রেকর্ড করা হয়েছে কুয়াকাটার কোন এক অদৃশ্য অজানা জায়গায়, যে জায়গাটিতে মানুষের চলাচল খুবই কম। এখন পর্যন্ত গল্পের যে জায়গাটিতে আমরা রয়েছি সেখান থেকে আমরা কুয়াকাটায় পৌঁছাতে পারিনি। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি সুমন এবং রেহানের কাছে। কি তারা শোনাতে চাচ্ছে রুস্তমের কাছ থেকে, আমরা সেখানেই ফিরব। আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটি 09613892 আবারও বলছি 09613892 এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন। এরপর যে নির্দেশনা দেয়া আছে সেটা অনুসরণ করে আপনি আপনার জীবনে ঘটা অধিভৌতিক ঘটনাগুলো সংক্ষেপ করে বলবেন এবং বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমরা খুব শীঘ্রই আপনার কাছে আসছি। তারপর আপনার ফুপু কি করলো? সে দৌড় দিয়ে বাড়িতে আসছে, এমন একটা পজিশন তার হলো সে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা। আমার দাদা দাদি সবাই জিজ্ঞেস করছে যে তোর কি হলো কি হলো,
তো সে আর কিছু বলতে পারতেছে না। তো দাদা একটা কভারেজ নিয়ে আসছে আর কি, ওই কভারেজে অনেক ঝাড়ফুঁক করলো, কিছু পোড়া পানি দিল, এগুলো খাওয়ানো হলো, এইসব করে মোটামুটি সুস্থ হলো আর কি। সুস্থ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে বিষয়টা আসলে তোমার কি যে হয়েছিল? অবস্থাটা হলো কেন হলো, কি হয়েছিল। তখন সে ঘটনাটা খুলে বললো যে আমি ওই জায়গায় গেছিলাম, যাওয়ার পরে দেখছি, দেখাতে আমার এটা হলো। তো উনি ওই যে সুস্থ হলো, সুস্থ অবস্থায় থাকলো, আর কোনো সমস্যা নেই। আচ্ছা তো এরপরে আরেকটা সমস্যা হলো, সেটা হলো আমার বড় জ্যাঠর, আচ্ছা বাবাদের সবার বড়। আচ্ছা আপনার বাবার তো 5 ভাই ছিলেন। জি জি। আচ্ছা, তার সমস্যা হলো হঠাৎ করে দেখা গেল যে মাথায় ডিপিট হলো। মানে সে উল্টা এমনিতে সুস্থ ছিল? এমনিতে সে সুস্থ ছিল, সে ভালো মনের মানুষ ছিল, অনেক ভদ্র ছিল। বয়স ছিল কত তখন আনুমানিক বয়স হবে 20-25। সে একেবারেই মানে পাগল টাইপের। পাগল টাইপের। হঠাৎ কি ধরনের কার্যকলাপ ছিল বলেন তো? তার কার্যকলাপ গুলো ছিল আসলে কাউকে দেখতে পারতেছে না, মানে সহ্য করতে পারতেছে? কাউকে সহ্য করতে পারতেছে না। তার সাথে কথাবার্তা অল্প দু একটা যে উল্টা পাল্টা হতো, তো তাকে মার শুরু করতো। তাকে এটা কি হঠাৎ করে হয়ে গেছে? হঠাৎ করে হয়ে গেল এক রাতের মধ্যে। তারপরে সে সংসারের জিনিসপত্র ভাঙচুর করতেছে। শেষ পর্যন্ত এমনই অবস্থা হলো, তাকে লোহার জিঞ্জির দিয়া বেঁধে রাখা হলো। একদম বদ্ধ উন্মাদ হয়ে গেছে। হ্যাঁ। উনি কি মানে মারামারি করতেন খুব বেশি, যারা দেখতো তারাই মারতো বা কামড় দিত বা এই ধরনের? হ্যাঁ, এরকম করতো। তারপরে ওই ফুবুকে যেরকম কভারেজ দেখানো হয়েছে, কভারেজ দেখা হলো, তাই আর কি মানে কিছুদিন পরে আস্তে 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 তিনিও আসলে সুস্থ হলো। একবার স্বয়ং সম্পূর্ণ সুস্থ হলো না, কিছুটা হলে তার একটু সমস্যা থাকলো আর কি। তারপরে আমার বাবার সমস্যা শুরু হলো আবার, আরো একটা সমস্যা। হ্যাঁ, চলতেছে এরকম, একজন ঠিক হয় একজন অসুস্থ হয়। একটার পর একটা এরকম মানে চলতে আছে। আচ্ছা, এর ফাঁকে জমি কিন্তু আবাদ হইতে আছে। ওই জমিতে ফসল করে ওই সময়তে ফসল হইতেছে এখন? হ্যাঁ, ফসল। আচ্ছা দোস্ত রেহান, একটু শীত লাগতেছে বুঝছস, একটু আমাদের দে, আমি একটু কাপড়টা জড়ায় বসি। ভয়, আমারও শীত লাগতেছে ভাই, আপনাদের শীত লাগতেছে না তো? এরপরে সমস্যাটা হলো ওর জমিতে আবাদ চলতেই আছে। আমার দাদা দাদির কিন্তু অসুখ চলতে আছে কন্টিনিউ, মানে উনারা অসুস্থ? অসুস্থ, একটার পর একটা অসুখ আছে। কি আপনাদের ফ্যামিলিতে আগেই ছিল কি এটা? না, ওই জমিটা কেনার পর থেকে শুরু হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে, আমার বাবা আসলে অনেক একটা ভদ্র লোক। আপনার বাবা তখন কি করতো? বাবা ওই যে দাদার সাথে কৃষিকাজ বাজেই করতো। তখন কৃষি কাজ করতো? জি জি। আর যেটাও করতো আর কি। আচ্ছা, যে জমিটা কেনা হয়েছে সেই জমিতেই চাষ করতো? জি। আমার বাবাও ওই সেম আমার জ্যাডোর মতো অল্প সময়ের মধ্যে ওই একই অবস্থা হলো। তিনিও মাথায় ডিপিট হলো, পাগল হলো, লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হলো। কারণ তাকে কোনোভাবেই মেনটেন করা যাচ্ছে না। সে মানুষকে মারতেছে, সংসারের জিনিসপত্র ভাঙচুর করতেছে। তারপরে দেখা যাচ্ছে যে কোনোভাবে তাকে ছাড়া হইলে কোদাল নিয়ে যা জমিতে মানে খুঁড়তেছে, বিশাল বড় বড় গর্ত করতেছে। দেখা যায় যে শিবলি তো আসলে গর্ত করলে আবাদ করার মতো পরিস্থিতি থাকে না। এটা আপনার বাবা করছে? এটা আমার বাবা করতেছে। আচ্ছা। তাকে বেঁধে রাখা হলো আর কি। এরপরে কবরেজ দেখা হলো, তারা আসলে বলে না যে আসলে এটা কি কারণে হচ্ছে। তো এরপরে বাবাকে ওই কবরেজ দেখানো হলো, তারপরে বাবা সুস্থ হলো। সুস্থটা একেবারে মানে স্বয়ং সম্পূর্ণ সুস্থ না, তার একটু হইলেও সমস্যা থাকলো। মানে আপনার জ্যাঠার মতোই? হ্যাঁ, উনি কিন্তু এখন পর্যন্ত বছরে 2-3 বার পাগল হয়ে যাচ্ছে আমার বাবা। এখনো এমনি করে করে চলতেছে। এগুলিতে কিন্তু সময় অনেকদিন সময় কেটে যাচ্ছে। অনেক সময় আমার বাবা অনেকটাই সুস্থ হয়ে যায়, তখন কিছু কথা বলে। সে কথাগুলি হচ্ছে এরকম, বাবা কেমন জানি ডাইরেক্টলি বলতো যে আসলে একটা জিন আছে আমার সাথে। এটা সুস্থ হওয়ার পরে বলতো? সুস্থ হওয়ার পরে বলতো যে ওই জিনটা আমাকে সাগরে নিয়ে যাচ্ছে। সাগরে নিয়ে গিয়ে অনেক উপরে তাকে উঠানো হয়েছে, উপর থেকে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। যখন ওই জিনিসটা ভর করে, তখন আমি যদি একটা মানুষকে মারতে মারতে মেরেও ফেলি, আমার কোনো দয়া মায়া হবে না তখন। এটা আপনার বাবা বলতো? এটা আমার বাবা বলতো। আচ্ছা। আর আমার তখন ওই মুহূর্তে যে মানে কার্যকলাপ গুলো হবে, তাতে যদি অন্য একটা মানুষ আমাকে মেরে ফেলে, ওই মানুষটারও দয়া মায়া হবে না। বুঝছস ব্যাপারটা? সেটা হচ্ছে যে উনি যখন ওই স্টেজে থাকে, তখন সে এমন এমন কাজই করে যে ওই কাজটা আবার যে দেখতেছে সে হয়তো সহ্য করতে নাও পারতে পারে। সেও তার মোটেই হবে না, সহ্য তার একেবারেই হবে না, এবং তারও ইচ্ছা করতে পারে আমিও খুব ভায়োলেন্ট হয়ে যাই বা খুব খারাপ কিছু এই লোকটার সাথে করে ফেলে। ওনার নিজের উপর তখন নিজের কন্ট্রোল নেই? না, কোনো খেয়াল নাই। এরপরে বাবা বলতো যে ঘুমান্ত অবস্থায় থাকলে আমার বুকের মাঝে কি জানি একটা আসি বসে। তো ওই জিনিসটার আসলে অনেক ওয়েট, অনেক ওজনের একটা জিনিস আসি বসে। আসলে জিনিসটা কি আমি বুঝতে পারি না। তখন আমি আল্লাহকে ডাকি, দোয়া কালাম পড়ি। এগুলি পড়লে তখন দেখা যায় যে আস্তে আস্তে জিনিসটা আমার কাছ থেকে সরে যাচ্ছে। আচ্ছা, ওই সময় কি উনি ঘুমের মধ্যে থাকেন? ঘুমের মধ্যে? ওই সময় কি তার চিৎকার করা
বা নড়াচড়া করা এগুলোর ক্ষমতা থাকে? না, এই কোনো ক্ষমতাই থাকে না। এটা বাবা বলতো, বাবা ওই মাঝে মাঝে সুস্থ হচ্ছে, আবার এরকম হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে। এখনো কি এরকমই চলছে? এখনো এরকমই চলছে। আচ্ছা। মানে একটা জিনিস আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম রেহান, সেটা হচ্ছে যে ওই জমিটা কেনার পর থেকেই এই সব পুরো ধরনের পরিবারের মধ্যে সমস্যাগুলি একটা সমস্যা। ওই জন্য আমি জানতে চাইছিলাম তারপর কি হলো? তারপরে ওই যে আমার ফুফুটা যেটা পাগল হয়েছিল, এই ফুফুটার ঘটনায় আমি যাই। আর তিনি তো মানে মোটামুটি সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে তার বিয়ে হলো আর কি। বিয়ে হওয়ার পরে ওখানে তার সংসার হলো অনেক দিন। তার ওই স্বামীর ঘরে 5টা মেয়ে হলো। ওই স্বামীর ঘরে সে হঠাৎ একদিন পাগল হলো। আচ্ছা, আবার সে আগের মতো? সে আগের মতো। সুস্থ হওয়ার পরেই প্রথম? হ্যাঁ। আচ্ছা। পাগল হওয়ার পরে তার সংসারে খুব সমস্যা দেখা যাচ্ছে, ভাঙচুর করতেছে, মারধর করতেছে। ওখান থেকে আমার ওই চাচা জেঠোরা যারা কি সুস্থ ভালো ছিল, ওরা আর কি বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর তাকে কবিরাজ দেখানো হয়েছে, অনেক ভালো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে তাকে আর সুস্থ করা সম্ভব হয়নি। সে ওই পাগল থাকা অবস্থায় তিনি দুনিয়া ছাড়ি চলে গেল। আপনার ফুফু? আমার ফুফু। মানে আপনারা গেস করছেন যে ওই জমির সঙ্গে এগুলোর একটা জড়িত কানেকশন আছে? জি। ওই জমিটা এখনো আপনাদের আছে? আছে বা আবাদ হচ্ছে। এরকম আর কোনো কি আপনার পরিবারের আর কারোর সাথে কি কিছু ঘটেছে? হ্যাঁ। আচ্ছা। সবার ঘটনা তো বললাম, শেষ হলো। এখন আমার ঘটনায় আমি আসি। আমি এই ঘটনার আসলে শিকার। সেটা হচ্ছে এইভাবে, আমি যখন একেবারেই ছোট, মানে মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছি, তখন আসলে বাবা মারা পরামর্শ করি আমাকে কবিরাজের থেকে 2টা তাবিজ নিয়ে, 2টা তাবিজ আমার এই বাজুতে আসলে বেঁধে দেয়। এরপরে ওই তাবিজ নিয়ে আমি আসলে ভালো আছি, সুস্থ আছি, কোনো সমস্যা আমার প্রবলেম হচ্ছে না। বেশি হইচই করতাম না, রাগারাগি করতাম না, অনেকটা মানে ভদ্র টাইপের ছিলাম। আচ্ছা আচ্ছা। বয়স যখন 10 বছর, তখন আমি একটা জিনিস দেখলাম। সময়টা হবে ঠিক সকাল 10টা, বাড়িতে কেউ নেই, বাবা মারা কই জানি গেছে। যাই হোক, আমি দেখতেছি আমার কলপরের দিকে লক্ষ্য গেল। কিসের দিকে? কলপর মানে টিউবওয়েল? হ্যাঁ, টিউবওয়েলের পাশে যে জায়গাটা, হ্যাঁ, ওখানে আমার নজর গেল। আমি কিন্তু ছিলাম মানে আগিনায়। আমাদের মানে 2টা ঘর, একটাতে বাবা মারা থাকে আর পরেরটা আমি আর কি থাকতাম। এই 2টা ঘরের ফাঁকে পশ্চিম সাইডের ওই জায়গাটা, টাটি বেড়া যেটা বলি আমরা, ওগুলি দিয়ে ঘিরানো ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো ওখানে একটা আম গাছ ছিল, ওখানে আমি দাঁড়াইয়া ওই কলপরের ওদিকে দেখতেছি একটা লম্বা জিনিস। ওইটা আসলে জিনিসটা গরুর মতো, কিন্তু আসলে গরু না। তো ওই জিনিসটা বিশাল লম্বা, সাদা। ওইটা ওই গাছটা মোটা ছিল, ডালগুলি মোটা ছিল। একটা করে লাভ দিতেছে আর একটা করে ডালে উঠতেছে, মানে নিচ থেকে গরুর মতন 4 পায়া জিনিস। হ্যাঁ, চার পায়া জিনিস গাছে উঠতেছে, মানে আজীব না? ডালগুলি অনেক দূরত্ব ছিল। আচ্ছা। একটা করে লাভ দিতেছে আর ও উঠতেছে উপরের দিকে, 3-4-5 ফুট উপরে উঠে যেতেছে। হ্যাঁ। তো এরকম করে উঠতে উঠতে ঠিক গাছের আগার মাঝে উঠলো, উঠি মাথা লাগাই দিল আর মিশে গেল। আর এই দৃশ্যটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। মিশে গেল মানে? অদৃশ্য হয়ে গেল। আচ্ছা। আর কোনো কিছু দেখতেছি। এরপরে আমি ওই জিনিসটা দেখে ভয় পেয়ে গেলাম। বাড়িতে তো কেউ নাই, পরে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেলাম আর কি। তো মা আমার নানি বাড়িটা অবশ্য পাশেই। তো মা দেখলাম নানি বাড়িতে গেছে। তো নানি বাড়ি থেকে আসতেছে, তখন আমি বললাম যে মা এইরকম বাড়িতে অবস্থা। তো মা কেমন আমাকে সাহস দিল, বুঝাইলো যে না, ওটা আসলে কিছুই না, তোমার ওটা দেখার ভুল। ওইটা ওখানে শেষ হলো, মানে আমার কোনো সমস্যা হলো না। 1 বছর পরে আর একটা ঘটনা আমি দেখলাম। সেটা রাতের 10টার দিকে আমার মা মাছ ধরার কোনো কিছু একটা তৈরি করতেছে, আমি পাশে বসে থেকে দেখতেছি। তা আমার প্রসাবের চাপ আসছে। আমি বললাম যে মা, আমি প্রসাব করতে যাব। তো বৃষ্টি, আমি কিভাবে যাব? আমার বাড়িতে কারেন্ট নাই, কারেন্ট ছিল না, কুপির আলো দিয়ে মা ওই জিনিসটা তৈরি করতেছে। যাই হোক, মা বললো যে বৃষ্টি হচ্ছে, তুমি ওই দরজায় বসে ওখানে প্রসাব করো, তুমি তো ছোট মানুষ। দরজায় বসে করতেছি। আর আমার নজরটা ছিল কলপরের ওইদিকে। আমি দেখতেছি কলপরের ওইদিক থেকে একটা জিনিস আসতেছে, ঠিক কালো কুত্তার মতো একটা জিনিস, কিন্তু মাথা নেই, মাথা ছাড়া। ও মাই গড! এটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি চিৎকার দিয়া ভেতরে ঢুকলাম ঘরের। এত অন্ধকারের মধ্যে আপনি কালো জিনিস দেখলেন কেন? যদিও অন্ধকার, তো অন্ধকারের মাঝে আপনি দেখবেন যে কোনো একটা জিনিস আসলে ওটা বোঝা যায়। অবয়বটা মোটামুটি একটু বোঝা যায়। আর মাঝে মাঝে ওই যে বৃষ্টির অবস্থায় আকাশে বিজলি দিতেছে, ওই আকাশের এই বিজলিতে দেখা যাচ্ছে আর কি।
মা বললো যে কি হয়েছে, আমি বললাম যে এরকম এরকম। তো মা আমাকে আবারও ওই সাহস দিল যে না আসলে কিছু না। মা তো আসলে জানেই যে আসলে ওই জিনিসটা আমাদের তো পূর্বের থেকেই হয়ে আসতেছে, মানে আপনার ভয়টা কমানোর জন্য। ভয়টা কমানোর জন্য মা আমাকে সাহস দিল। এটা হলো দ্বিতীয় ঘটনা আমার সাথে হলো যেটা। এরপরে বাবার চিকিৎসা করতে করতে মানে সংসারে খুব কষ্ট নামে আসলে। সংসারে আসলে আমি অনেক বড় হলাম, সাংসারিক আর্থিক দুর্বলতার কারণে আমি ঢাকা চলে আসলাম। তখনও কি ওই তাবিজটা ছিল আপনার সাথে? ওই তাবিজটা তো আমি, আমার বয়স যখন 10 বছর তখন আমি ওই তাবিজটা একদিন ফেলাই দিলাম হাত থেকে। যে তাবিজের বোঝাটা আর আসলে আমি কতদিন নিয়ে বেড়াই। তো আমি এক পর্যায়ে ওই তাবিজটা হাত থেকে খুলি ওইটা একটা পুকুরের মাঝে ফেলাই দিলাম। তো ফেলাই দেওয়ার পর আসলে কোনো সমস্যা হলো না। এভাবেই আমার আসলে বয়সটা হলো 15 বছর। একদিন রাত্রের বেলা ঘুমাইছি, তো ঘুমানোটা আমার ঠিক পার বুড়ি আঙ্গুল আর নাক একেবারে টান টান অবস্থা ছিল। সই পায়ের বুড়ো আঙ্গুল আর নাক, হ্যাঁ সই মানে ছিল, সমান একই রেখায় ছিল। হ্যাঁ। তো রাতের বেলা এটা 12টা-1টা হবে। তো আমার বুকের মাঝে আসি কি জানি একটা জিনিস বসলো। এটা আমি, চোখ দুটো আমার ওপেন ছিল না আসলে, ঘুমান্ত অবস্থায় ছিলাম। কোনোভাবে বুঝতে পারতেছি যে আমার বুকের মাঝে একটা চাপা দিচ্ছে, মানে মুখে কিছু বলতে পারতেছি না যে আমাকে বাঁচাও বা কেউ কোথাও আছেন কিনা। টোটালি শরীর নাড়াচাড়া করতে পারতেছি না। অবশ্য অনুভব করতে পারতেছি যে আমার বুকের মাঝে কি যেন একটা বসছে। ইয়াসিন সূরা আমার অবশ্য পুরাটা মুখস্থ নাই, 2-3টা লাইন মুখস্থ আছে। এই সূরা আমি পড়ি, দেখা যায় যে ওই জিনিসটা আর নাই। তখন আমি ঘুমের থেকে উঠলে দেখা যায় আমার শরীরটা অনেক দুর্বল। তো ওই জিনিসটা এখন পর্যন্ত কন্টিনিউ আমার কাছে, মানে মাঝে মাঝে কি ধরনের মাঝেই মানে হয়ে যাচ্ছে। সর্বশেষ কবে ঘটেছে? হয়ে যাচ্ছে কন্টিনিউ। আচ্ছা। আর্থিক সমস্যার কারণে আমি ঢাকায় আসি। আমি একটা জব নেই, তো আমি ওই জবটা করতেছি। আমি একদম অফিস থেকে বের হয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, তো রাস্তা অনেকটা ফাঁকা রাস্তা। এক পর্যায়ে যা দেখা যায় আমি ওই কিছু গাছের সামনে যা উপস্থিত হয়েছি। কোন এলাকায় সেটা? এটা নারায়ণগঞ্জের গোলাকান্তাল এলাকা। আচ্ছা। তখন আমি ফিল করতেছি যে আমার পিছনে কেউ একটা হাঁটতেছে। তো আমি একবার ভাবতেছি যে এরকম ঘটনা হলে পিছনে নাকি ফিরে চাওয়া যায় না, মনে মনে ভাবতেছি। আর ওই হাঁটার আওয়াজটা আমি পাচ্ছি আর ভয় পাচ্ছি, গায়ের পশম আসলে সজারু কাটার মতো শিউরি খাড়া হয়ে গেছে। তো আমি ভাবলাম যে না, আসলে আমি পিছনে ফিরে চাবো। ওই সময় আশেপাশে কোনো মানুষজন ছিল না। আমি পিছনে ফিরে চাবো, আসলে কি এটা আমি দেখবো। তখন আমি পিছনে মাথা ফিরে চাই, আসলে আমি দেখি কিছুই নাই। তখন আমি ভয় পেয়ে যাই। বাসায় চলে গেলে পরে তো আমি ঘুমাইলে পরে আমি দেখতেছি কি, মানে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আমার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম ভেঙে গেলে আমার মনে হয় আমার পাশে কেউ একটা দাঁড়ানো ছিল, অথবা আমার শরীরে টাচ করছে, এই জন্য আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে দেখা যায় আমার শরীরের পশম খাড়াই গেছে। তার মানে ভয় পাইতেছিলেন আমি? হ্যাঁ, প্রচন্ড ভয় পাইতেছি। এটা বেশিরভাগ আমি যখন ঘরে একা থাকি তখনই হয় এই জিনিসটা। আর যদি 2-1 পাশে থাকে তখন আসলে এই জিনিসটা হয় না। এরপরে দেখা যায় আমার প্রায় কন্টিনিউ এই রাতের বেলা এটা আমার এখনো হচ্ছে। হঠাৎ রাতের 3টা বাজে ঘুম ভেঙে গেছে। আমার ঘরের যে ছাদ আছে ঠিক আমার বুক বরাবর সই করে একটা বিড়াল হাঁটতেছে। এটা দেখে আমি এখনো দেখি আমি এটা। আসলে ছাদে বিড়াল হাঁটতেছে মানে বুঝলাম না আসলে ওটা আপনি কেমনে দেখতে পেতেন? এটা ছাদ বলতে যে ঘরের ছাদ, ওটা তো আমরা ওই গ্রাম অঞ্চলে তৈরি করি বাঁশ দিয়ে। হ্যাঁ, তো ওইটার উপর দিয়ে ওই বিড়াল হাঁটতেছে। যদিও আমি মানে বিড়ালকে দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারতেছি যে এটা বিড়ালের চলাফেরা। আচ্ছা আচ্ছা, সেই জমিটা কি এখনো আছে আপনাদের? জি। আচ্ছা, আপনি বলেন তো তাহলে, যেই জমিটার জন্য আপনারা মনে করছেন যে আপনাদের এত ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে, এত প্রবলেম, তো সেই জমিটা আপনারা বিক্রি করলেন না কেন? আসলে এটা ওই যে সাংসারিক দুর্বলতা, অর্থনৈতিক দুর্বলতা, এই জন্য জমিটা ওই বিক্রি করা হয়নি। যা বুঝলাম ঘটনাটা, যে সেই আপনার দাদার আমল থেকে এখন পর্যন্ত কোনো একটা কিছু ওই জমির সূত্র ধরে আপনাদেরকে পুরা পরিবারকে একটু 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 করে আটকে রাখতেছে। হ্যাঁ, এবং আপনি এটাও মনে প্রাণে বিশ্বাস করতেছেন যে ওই জিনিসটা এখনো রাত বিরাতে কিংবা আপনি যখন একা থাকেন, যখন আপনার আশেপাশে মানুষ না থাকে, আপনারা জ্বালাতন করে। তো এটার কোনো কারণ আপনারা খুঁজে পান নাই? এখন পর্যন্ত কোনো কারণ খুঁজে পাইনি। হ্যাঁ, সেই জিনিসটা আপনার পিছনে আছে এখনো, বলতেছেন আপনি, আপনাকে এখনো রাত্রে করে, এই জিনিসটা কি এখনো আপনার সাথে আছে এই মুহূর্তে? আপনি কি এখনো নিজের মধ্যে কোনো ধরনের চাপ বা কিছু অনুভব করছেন?
সেটা আমি আসলে বলতে চাচ্ছি না। আমি দীর্ঘ 30-35 বছর ধরে এই যন্ত্রণাটা আমরা ভোগ করতেছি। তো এই বোঝাটা আসলে আর সহ্য করতে পারতেছি না। এই যন্ত্রণা মানে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আসলে কিছুই বলার নেই। আপনি এত বছর ধরে এই যন্ত্রণা নিয়ে বয়ে বেড়াচ্ছেন এবং এখন এই যন্ত্রণার মধ্যে আছেন। শুধু আমি আর রেহান এটাই বলতে পারি যে আমরা দোয়া করি আপনি যেন খুব শীঘ্রই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। আচ্ছা, তো জীবন ভাই, জীবন মানে ওই যে ওনার আরেকটা নাম, ওনার আরেক নাম হ্যাঁ, জীবন। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, জীবন ভাই শুনেন, আসলে ঘটনাটা একটু বেশি অন্যরকম। এভাবে পুরো জীবন ধরে একটা কিছু পিছনে লেগে থাকা, তাও এমন অদ্ভুত ভাবে। যাই হোক, এটা নিয়ে আসলে পরে কথা বলবো আমরা। বাট আমার মনে হয় সুমন, আমাদের প্লাস ওনাদেরও সবারই একটু রেস্ট দরকার। আমার মনে হয় আমরা একটা ছোটখাটো রেস্ট নিয়ে তারপরে অন্য প্রিপারেশন নেই। কি বলিস? আসলে একটু রেস্ট নেওয়া দরকার। ডর মানে ভয়। রাতে কি সুমন এবং রেহানের ঘুম হবে? হয়তো হবে, কারণ ওরা ভয় পেতে ভালোবাসে। কিন্তু যে গল্প রাত 12:06 শুরু হবে, সেটা শুনে আপনার ঘুম নাও হতে পারে। আমরা একটা ছোট্ট বিরতি নেই। রুস্তমের যে গল্পটা আমরা শুনলাম সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম, হয়তো বিশ্বাসযোগ্য অথবা বিশ্বাসযোগ্য না। আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। আমি আর জে কি প্রিয়া আপনার সঙ্গে আছি। আমার সঙ্গে আছে আমার বন্ধু সুমন ও রেহান, সঙ্গে আছে আমার বন্ধু লোবান, এবং সঙ্গে আছে আজকে দুই অতিথি রুস্তম এবং স্বপন। কি ঘটতে যাচ্ছে রাত 12টার পরে, সেটার জন্য কান রাখুন এবিসি রেডিওতে। আর অবশ্যই আপনি যদি আগামী পর্বে কোন একটি জায়গা থেকে আপনার জীবনে ঘটা অতিপ্রাকৃত ঘটনাগুলো লাখো শ্রোতার সাথে শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে 09613892 এই হচ্ছে আমাদের নাম্বার। ডর। ডর মানে ভয়। ডরের রেসিপিটা আমাকে এই মুহূর্তে বলে দিতে হবে, কারণ রাত 12টা পার হয়ে গেছে। নতুন একটা দিন শুরু করেছি আমরা, শুক্রবারের রাত আমরা বলতে পারি, এবং অবশ্যই কালকে সকালে অনেকেরই ঘুম থেকে উঠতে দেরি হবে। আমি আপনাকে বলবো যে আপনি যদি সত্যি সত্যি ডরের টেস্টটা নিতে চান, রুমে একা থাকার ব্যবস্থা করুন, জানালাটা খুলে দিন, রেডিওর সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু লক্ষ্য করুন, হেডফোন দিয়ে শুনুন যদি হেডফোনটা ভালো থাকে, এবং রুমের লাইটটা বন্ধ করে দিন। আমাদের মূল পর্ব শুরু হচ্ছে এখন থেকে। সুমন এবং রেহান কুয়াকাটায় যাবার ঠিক আগ মুহূর্তে তাদের প্রিপারেশনটা কেমন ছিল সেটা শোনাবে, এবং তারপর পরই আমরা ঢুকে যাব স্বপনের ঘটনায়। করছি বন্ধু, চলে এসছি। এই মনে হয় 5-6 মিনিট হবে, চিল্লাপাল্লিতেই উঠছি। যাই হোক, কাহিনী হয়েছে যে ওনাদের নামতে তাড়াতাড়ি নামতে নামবি না এখন? কিন্তু বসে গেছি নাকি দোস্ত? অনেক ভিড় দেখতেছি, একটু পরে নামি, ডিস্টার্ব করিস না। বহুদিন পর একটা কফি খেলাম, একটু দামটা দিয়ে দিই। কফির দাম দে। কফি মনে হয়েছে এটা তোর কাছে? আমার কাছে মনে হলো দুধ চিনি দেওয়া একটা কিছু। যাই হয়েছে তুই দাম দে দোস্ত, এইটা না খাইয়ে আমার শরীর এখন চাঙ্গা হয়ে গেছে। অসুবিধা নেই, এই কফি ভালো হয়েছে। এখন পেট পুট ভরা দোস্ত, কিন্তু এখন ঘুমানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কুয়াকাটা পৌঁছাইতে হবে। এখন কিন্তু ডিরেক্ট বাসগুলা 6:30 থেকে 7:30টার মধ্যে। তাইলে মামা চাটা সব বাদ দে, তাড়াতাড়ি চল। চা খাই যাই, ভাইয়া যাইতে আমার আর ভালো লাগে। চল, লেটস মুভ। পটুয়াখালী নেমে আমরা হালকা নাস্তা করলাম, আমি, সুমন এবং আমাদের দুজন অতিথি। এবারে বাসে ওঠার পালা। পরপর 3টা ফেরি পার করে আমরা পৌঁছে যাব সরাসরি কুয়াকাটায়। 4 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছাই কুয়াকাটা। সেখানে একটা হোটেলে উঠে বিশ্রাম নেয়ার জন্য। হোটেল থেকে সন্ধ্যায় আমরা রওনা দেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমাদের এবারের পথটা একটু ভিন্ন রকম। প্রথমে হয় বাইক, না হয় হেঁটে আমাদের পৌঁছতে হবে অনেক দূর। কুয়াকাটার নাম করা ঝাউবন এবং কাঁকড়া বীচ পার করে অবশেষে পৌঁছাবো সেই আমাদের কাঙ্ক্ষিত নদীর মোড়ে, এবং সেই নদীর মোড় থেকে নৌকা পথে আবারও নদী পার করে তারপরে পৌঁছতে হবে সেই ভুতুড়ে জায়গায়।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই ছোট্ট নদীটার ধারে। এখন আমরা এই নদীটা পার হব, তাহলেই পৌঁছে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। ছোট একটা নৌকায় করে পার হচ্ছে আমরা সবাই। দুই পাশে বেশ ঘন জঙ্গল দেখা যাচ্ছে এবং বেশ অদ্ভুত গা ছমছম করা একটা পরিবেশ মনে হচ্ছে, এবং সেই সঙ্গে অন্ধকারটা আরো কিছুটা বেড়ে গেছে। আর আমাদের দুই অতিথি তো রয়েছে আমাদের সঙ্গে। জীবন ভাইয়ের কথা আমরা শুনেছি এরই মধ্যে, এবং স্বপন ভাইয়ের কথা শোনা বাকি আছে। স্বপন ভাই, এত রাতের বেলা এই নৌকায় চড়তে কেমন লাগছে? নৌকাতে চড়তে ভালোই লাগছে, এবং নৌকা নিয়ে আমার একটা বাজে অভিজ্ঞতা আছে, তাই যা নাকি? আমার সাথে ঘটেছে। তাহলে তো রেহান, এটা তো অবশ্যই শুনতে হবে আমাদের, কি বলিস? অবশ্যই শুনতে হবে। তবে আমার মনে হয় নৌকা থেকে নাইমা নেই, শান্তশিষ্ট ভাবে কোথাও বৈশা তারপর। ঠিক আছে, চল নৌকা থেকে নামি। দোস্ত, ঠিক রাস্তায় যাইতেছি তো? দোস্ত, ঠিক রাস্তায় যাইতেছি, আশা করতেছি কোনো সমস্যা নাই। আমি যতটুকু আমার মনে আছে দোস্ত, এদিক দিয়েই, এইখানে ছাড়া আর কোনো তেমন পথই নেই। একটু নিচে তাকা, দেখবি কিছু কিছু জায়গায় ঘাস কম আর কিছু কিছু জায়গায় ঘন ঘাস। যে জায়গায় ঘাস কম ওইখান থেকে দিনের বেলা লোকজন ভালো রকমের হাঁটে। বালু আছে, বালুর জন্য হাঁটা একদম মুশকিল হয়ে যেতে। ডিসগাস্টিং, এটা কিছু করার নেই। কিন্তু দোস্ত, আমার মনে হয় জুতা না খোলাই বেটার হবে। কুয়াকাটার একটা সমস্যা কি, এখানে কিন্তু শুধু বালু না, অনেক পাথর মাথর আছে, আর সাপখোপ টাপখোপ থাকতে পারে, ঠিক আছে? আর প্রচুর প্রচুর প্রবাল পাথর টাইপের পাথর আছে, বুঝছিস মামা? কখন যে পা কাইটা যাবে তুই চিন্তাও করতে পারবি না। আচ্ছা, কোথায় বসা যায় বলতো? এই যে এইখান থেকে দেখ, ওই যে দেখ ঘন হয়ে যেতেছে প্রায়, দেখছস? অনেক বেশি ঘন হয়ে যেতেছে। অত ঘনর মধ্যে আমরা না গিয়া আমার মনে হয় এখানে একটা হালকা খোলামেলা জায়গা আছে, একটু ঘাস ঘাস মতনও আছে। এখান থেকে ইভেন আমি সবচেয়ে বেশি যেটা চিন্তা করতেছি, আমরা হঠাৎ করে ডাক দিলে, বুঝছস, ওই যে এখানে আছে না লোকজন, হঠাৎ কোনো কারণে বাই চান্স যদি লাগে, কোনো ঝামেলা হলে পাওয়া যেতে পারে। তাহলে চল এখানে বসি। তাহলে এখানে বসে যাই, চল, তাই না? লেটস সিট হিয়ার। বাইরে ভাই, ঠিকই বলছিস, বালু দেয়া হাঁটা। এবং দোস্ত, কোন জায়গাটা তোর মনে হচ্ছে? আমরা কি জঙ্গলের ওই যে বাম পাশে যে ঝাড়টা দেখা যাচ্ছে সেখানে বসবি নাকি? আমি এই ঝাড়ের আশেপাশেই বসতে চাচ্ছিলাম, আসলে খুব বেশি ভিতরে যেতে চাচ্ছি না। তাহলে একটু বলেই ফেলি আসলে কেন এই জায়গাটাকে বেছে নেয়া। আসলে এখানে যে ঘটনাটা আছে সেই ঘটনাটাকে আমি ঠিক ভুতুড়ে বলবো না, কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করে। আর এই আতঙ্কের মূল কারণ হচ্ছে এই জায়গাটা একটা কারণে নাম করা, সেটা হচ্ছে সমুদ্রের জোয়ারের কারণে হোক আর যেই কারণেই হোক, এখানে প্রায়ই সমুদ্রে কোনো না কোনো ভাবে লঞ্চ ডুবির কারণে হোক বা জাহাজ ডুবির কারণে হোক বা হঠাৎ করে সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েই হোক, এরকম প্রচুর মৃত লাশ এই জায়গাটায় এসে জড়ো হয়। ঠিক আমরা যেখানে বসে আছি তার থেকে একটু সামনে ওই যে দেখ নদী দেখতে পাইতেছিস না, এখান থেকে কিন্তু দেখাই যায়। হ্যাঁ, এখান থেকে দেখা যায় যথেষ্ট নাম করা একটা স্পট, যেটা একটা এন্ডিং এর মতন। তো আমার কথা হচ্ছে যে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্পটটা কিন্তু দেখতে অনেক সুন্দর। রাইট, অনেক সুন্দর, দিনের বেলা অনেক সুন্দর, আরো অনেক বেশি সুন্দর। আমরা সকাল পর্যন্ত আসি, তোরা দেখিস, অনেক সুন্দর। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে জোয়ারের কারণে দোস্ত এখানে আসতেই পারে লাশ, এটা মেইন খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু অস্বাভাবিক কথাটা হচ্ছে এইখানে যে লাশগুলো যতগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত, সেটা 15 দিন আগে হারিয়ে যাওয়া লাশ হোক, 1 মাস আগে হারিয়ে যাওয়া লাশ হোক, লাশগুলোর অবস্থা এমন ছিল যেন মাত্র গোসল করে উঠতেছে, অথবা তরতাজাই ছিল, একেবারে তরতাজাই ছিল। সদ্য মৃত হলে যেটা হয়, ইভেন মাছের খাবলা খাবলি পর্যন্ত থাকে নেই, যেটা ইউজুয়ালি খুব নর্মাল। এবং এবারে আসল কথাটায় আসি, যে কয়টা লাশ পাওয়া গেছে, একটা লাশেরও 2 চোখের 1 চোখও ছিল না। অলওয়েজ টোটালি কমপ্লিটলি নাইস একটা লাশ, মৃত ছাড়া, প্রাণ ছাড়া যারা সবকিছু আছে, আর একটা জিনিস নেই, সেটা হচ্ছে চোখ। এবং বিশেষ করে এই স্পটেই যে লাশগুলো পাওয়া গেছে, শুধুমাত্র সেই লাশগুলোর মধ্যেই এই অ্যাবনর্মালিটিটা দেখা গেছে। তো এবং আর আশেপাশের মানুষ যারা রয়েছে তারাও যেটা বলেছে যে এই পুরো জায়গার মধ্যেই প্রায় মাঝে মাঝে অদ্ভুত কিছু এরা দেখতে পায়। তো এলাকার মানুষজন সবসময় এই জায়গাটাকে এড়িয়ে চলার চেষ্টা করে, খুব বেশি এড়িয়ে চলে। এর একটা কারণ এটাও যে লাশগুলোকে এত তরতাজা অবস্থায় পাওয়া যায়, অনেকেই অনেক সময় জীবিত ভেবে ভুল করেছে, বাঁচাতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে না, আসলে মৃত। এই ধরনের বেশ কিছু ভীতি মানুষের ভিতরে কাজ করে। এবং এলাকাবাসীর কথা অনুযায়ী তারা সাঁতার কাটতেও দেখেছে, উঠিয়ে এনে দেখেছে মৃত। এখন এটা কতটুকু সত্যি, এটা যার বিশ্বাস করতে ইচ্ছা করবে সে এখানে এসে দেখুক। সবচেয়ে বড় কথা, যে সরাসরি দেখেছে, অনেকে হয়তো সরাসরি না দেখলে বিশ্বাস করতে চাইবেন না। এবং আমরা আসছি সেই ধরনের কিছু একটা দেখার জন্য। এবং সাথে তো স্বপন ভাই বলছিল যে আসার সময় নৌকায় যখন আসছিলাম যে ওনার নৌকা নিয়ে একটা ঘটনা আছে। তো স্বপন ভাই,
আপনার ঘটনাটা একটু শুনুন। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এবার স্বপন ভাই বলছিলেন যে নৌকা নিয়ে আপনার একটা বাজে অভিজ্ঞতা আছে। আশেপাশের যে পরিবেশটা একদম অন্ধকার, সাথে আসি আমরা সবাই ঠিক আছে, একসাথে রেহান, আছি। তুই স্বপন ভাইয়ের পাশেই বস, সমস্যা নেই। স্বপন ভাই তাহলে একটু শুরু করেন। প্রথম থেকে বলি, আমাদের বাসা নরসন্দী, শিবপুর, জয়মঙ্গল গ্রামে। আমরা 2 ভাই 2 বোন। আমি সবার ছোট এবং সব থেকে আদরের। আমি আমাদের এলাকায় বড় হয়েছি এবং আমার জানা মতে আমাদের এলাকার পাশে অনেক হন্টেড জায়গা আছে, অনেক ভয়ঙ্কর, এখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মানে আমাদের গ্রাম এলাকাটা একদম জঙ্গল টাইপের, মানে পাহাড়ি এলাকা। সবাই জানে আমাদের এলাকায় যে সারাবাড়ি স্থানে অনেক খুব খারাপ খারাপ ঘটনা ঘটছে এবং অনেক মানুষ ভয় পেয়েছে। ছাড়া বাড়ি, মানে এটাকে ছাড়া বাড়ি কেন বলা হচ্ছে? মানে আমাদের দাদার সময় আর কি, তখন ওইখানে মানে আমাদের বর্তমানে আর কি কাজিন যারা আছে, মানে তাদের অনেক মানে পাড়া প্রতিবেশী আর কি যে বলা যায় যে ওদের আত্মীয় ওখানে থাকতো। মানে ওরা ওই জায়গায় মানে ওদের মানে জায়গাটা ছিল, বাসস্থান ছিল ওই জায়গাটা। হ্যাঁ ওদের বাসস্থান ছিল। তো ওইখানে ওরা দেখা গেছে 1 বছর থাকছে। তো এরপর থেকে প্রবলেম শুরু হয়েছে যে ঘর মাঝখান থেকে ফেটে যাচ্ছে এবং ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে। কি ঘর ছিল? মানে পাকার ঘর, মাটির ঘর? হ্যাঁ, মানে এখানে ঘর দেখা যাচ্ছে নতুন একটা জায়গায় একটা ঘর তুলছে, তো ঘরটা তোলার পর থেকে এটা ভেঙে পড়ে যাচ্ছে। প্রতিবার দিলে এটা ভেঙে পড়ে যাচ্ছে। তো সবাই অবাক হয়ে গেছে, ব্যাপার কি এত ভালো? আশেপাশে আর কোনো কি ঘর বাড়ি ছিল না? না, এটা আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না। যাদের জায়গাটা তারা খুব দরিদ্র, ঠিক আছে, তারা 4 ভাই, 1 ভাই আর কি এখানে চলে আসছে। এর আগে কি এখানে কোনো ঘর বাড়ি ছিল? না, এর আগে ছিল না। মানে একটা ঘর আছে, এটা অপরসাইড, এটা ভালো। আর যেটা পাশ নতুন একটা যে ঘর তৈরি করা হয়েছে, ওই ঘরটা দেখা গেছে ওখানে ঘর মানে তুলতে মানে 2-3 হাত উপরে উঠলে মানে যে কোঠা বলা হয়, কোঠা ফেটে পড়ে যাচ্ছে। মানে আমাদের আর কি মসজিদের ইমাম ওকে বলে যে দেখেন তো হুজুর, এখানে এমনটা হচ্ছে যে আমরা ঘর তুলতে তুলতে ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে। তো হুজুর একটু পানি পড়াতে ওখানে ছিটিয়ে দেয়। আর ও হুজুর বলে যে ওইখানে 4-5টা পোলাপান নিয়ে মানে মানুষকে আর কি একটু সিন্নি বা যেটা কিছু খাওয়িয়ে দিয়েছে, দেওয়া হয়। তারপর থেকে এখানে মানে ঘরটা উঠে, তো ওই ঘরে ওরা থাকতে থাকে। ঠিক কিছুদিন পরে এখানে দেখা গেছে কেউ ভয় পাচ্ছে, দেখছে বড় একটা মানুষ দাঁড়িয়ে আছে বা একটা বৃদ্ধ একটা মহিলা মানে ঘরে কোনা দাঁড়িয়ে আছে, বা কন্টিনিউ একটা না একটা প্রবলেম ওরা ফেস করতেছে এবং প্রতিদিন কেউ না কেউ ভয় পাচ্ছে। দেখা গেছে কেউ ঘর থেকে বাইরেছে, দেখে যে ঘরে কোনা একটা বৃদ্ধ মহিলা, লম্বা লম্বা চুলগুলো সামনের দিকে দাঁড়ানো, মুখ দেখা যাচ্ছে না। আকৃতিটা দেখা যাইতেছে, মুখ দেখা যাইতেছে না, মুখ দেখা যাচ্ছে না। দেখা গেছে যদি আবার অন্য কাউকে দেখায়, দেখা গেছে মিনিটের মধ্যে উধাও হয়ে যায়, মানে আর কিছু দেখা যায় না। কাউকে ডাইকে দেখাইতে চাইলে আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যার বাসা তারা একটু বাইরে হয়েছে একটু বেশি রাত্রের বেলায়, তো দেখতেছে যে একটা লোক হাঁটতেছে, অনেক লম্বা, 10-12 ফিট হবে, প্রচুর লম্বা, সাদা লুঙ্গি পরানো, বড় বড় চুল, ওর চোখ 4টা, বুকের মাঝে 2টা চোখ, তার কপাল নিচে 2টা চোখ, 4টা চোখ। তো ওটা দেখে ওরা সবাই থমকে গেল, যে সবাই দেখলো যে এটা আসতেছে ওদের সামনে। তো সবাই দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে থেকে ওরা যা সূরা কালাম আছে ওগুলো পড়তে থাকে এবং আস্তে আস্তে এটা মানে চলে যায় আর কি। পসিবল। রেহান, তোর কি মনে হচ্ছে এটা? আমি এখন পর্যন্ত এভাবে সচক্ষে দেখতে খুব কম শুনছি। এই ধরনের দৃশ্য সাধারণত মানুষ স্বপ্নে দেখে বা কোনো একটা কিছুতে ভয় পাওয়া থাকলে আগে থেকে পরোক্ষভাবে অনেকে দেখে থাকে। মানে এটা সামনে আসতেছে আবার উদয় হয়ে যাচ্ছে, প্রতিদিন কন্টিনিউ এখানে ভয় দেখানো হচ্ছে। আচ্ছা, ওই ফ্যামিলিটা যে থাকতো, ফ্যামিলিটার কয়জন সদস্য ছিল? ওরা ওদের ছোট 2টা, একটা ছেলে একটা মেয়ে ছিল, আর মোটমাট 4 জন ছিল। সবাইকে এই ধরনের জিনিস মানে প্রথম দেখছে ছোট ছেলেটা, বাবা দেখো ওটি কি যেন আসতেছে, তো ভয় পেয়ে ওর আব্বুকে বললো, ওর আব্বু বের হয়ে দেখা যেটা আসতেছে, সবাই দেখতেছে আসতেছে, মানে 4 জনই দেখতেছে, 4 জনই দেখতেছে। সবাই একদম ভয় পেয়ে গেল এবং দরজা বন্ধ করে সূরা কালাম পড়তে থাকলো। তো এটা চলে গেল একদিন। এর পরের দিন আবার দেখা গেছে একটা মহিলা দাঁড়িয়ে আছে, মানে ওদের দরজার সামনে, একদম দরজা খুলে দেখা দাঁড়িয়ে আছে। তো দরজা লাগাই দিল। ওই মহিলা বলতেছে, এটা আমাদের জায়গা, এখানে আমরা সব সময় থাকি, তুই এখানে থাকবি না, তোরা এখানে যদি কেউ থাকস তোদের বংশ নির্বংশ করে দেব, এখানে আমাদের খুব সমস্যা হচ্ছে, তোরা খুব শীঘ্র এখান থেকে চলে যা। কিন্তু ওরা ওই যে প্রথম দিন যে ওই লোকটাকে দেখছে, তারপরে দিনের বেলা ওরা কোনো স্টেপ নেয়নি? না, ওরা তো কন্টিনিউ ভয় পেতে যাচ্ছে এবং হুজুরকে বলতেছে যে এই সমস্যা ওই সমস্যা। হুজুর কিছু পড়া পানি এবং 2টা তাবিজ ওদের মানে উঠানে মানে গাড়ি থুয়ে যায় আর কি, যাতে এটা না হয়। ওই তাবিজ দেওয়ার পরে কি কিছু সমস্যার সমাধান? তাবিজ দেওয়ার পরে সমস্যা, এর একদিন পরে সবার সমস্যা হয়েছে। দেখা গেছে ওইখানে যে তাবিজ ছিল ওই তাবিজটা আর নাই,
মানে আচ্ছা। মাটি খোঁড়া তার বেশি উদাহ হয়ে গেছে। তো এখানে কোনভাবে থাকা পসিবল হচ্ছে না। তো এক সময় তারা ওই জায়গা মানে স্থানটা ছাড়তে বাধ্য হলো। তাদের মানে ঘর ফেলেই ওরা চলে যায়, ওরা আগে যেখানে ছিল ওইখানে। তো ওইখান থেকে ওই জায়গাটার নাম সারাবাড়ি। মানে এখনো পর্যন্ত ওখানে আর কোনো ঘর বাড়ি না, এখনো পর্যন্ত ঘর নাই, এখনো ফাঁকা আছে ওই জায়গা। এখনো ফাঁকা আছে। এবং আমার কাছে 2টা ছবিও আছে এখানে, আমি নিয়ে আসছি। মানে যেই ঘরের যে দেখি একটু চিহ্নটা, আপনার ছবি। হ্যাঁ এই যে আমার ছবি, রেহান দেখছিস? এই যে মাটি একটু চিহ্ন দেখা যাচ্ছে, একটু একটু হালকা, এখানে এবং তো জঙ্গল, এখন তো দেখা যাচ্ছে কিছুই নাই মানে মোটামুটি। পুরো জঙ্গল টাইপের কি একটা, মানে মাটির হালকা করে গেছে, কারণ অনেক আগের। আচ্ছা রেহান, এক কাজ করি, চল এটা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে একটু আমাদের যে বন্ধুরা আছে, যারা শ্রোতা আছে, তারা যদি দেখতে চায় দেখতে পারবে। হ্যাঁ। আমরা এটা ফেসবুকে আপলোড করে দিব ওই ছবিটা। আপলোড করে দিব না। ফেসবুকের তবে ঠিকানাটা স্বপন, একটু এই একটা ফাঁকে জিনিস বলে কি, দে, রেহান। হ্যাঁ ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/abcradiofm89.2। এখানে যদি আসো তাহলে তোমরা অবশ্যই ছবি দেখতে পাবা। এই দেখতে স্থানটা পাচ্ছি। এখনো আছে। এবং শিবপুরে যে কেউ বললে চিনতে পারবে যে সারাবাড়ি একটা স্থান আছে, ওইখানে আগে ছিল। এখানে খুব ভৌতিক কাণ্ড পরে এখানে বাড়িঘর ফেলা চলে গেছে, এবং বাড়ির চিহ্ন একটু হলো, মানে একটু একটু আছে। এখন পর্যন্ত কন্টিনিউ এখানে অনেক ঘটনা ঘটছে, এবং আমার সাথেও ঘটছে, আমার ফ্যামিলির সাথেও ঘটছে। ঠিক আছে স্বপন ভাই, তাহলে এক এক করে আপনার ঘটনাগুলো শুনি। হ্যাঁ, তো তারপর আমার এক পাড়া প্রতিবেশী কাকা একটা প্রয়োজনে আর কি আরেকজনের বাসা যাচ্ছিল ওই সারাবাড়ি নামক জায়গা দিয়ে আর কি, রাতের বেলা। রাতের বেলা। তো কেমন সময় হবে তখন? 10:30 রাত 10:30 বাজে। 10:30। আচ্ছা। তো যাওয়ার পথে ওই যেখানে বাসাটা ছিল ওইটার পাশ দিয়ে যে কোনো একটা রাস্তা আছে, আশেপাশে বাঁশঝাড়, রাস্তাটা হালকা দেখা যাচ্ছে। তো সে যাচ্ছে, দেখে যে রাস্তার মাঝখানে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটা সে যেদিকে যায় ওর সামনে যে দাঁড়ায়, মানে বিড়ালটা পথ আটকায় দাঁড়াইতেছে। হ্যাঁ, মানে ওর সামনে হাঁটতেছে, বিড়ালটা ওর সামনে পায়ের কাছে দাঁড়ায় আছে যাইয়া। তো ও রাগের চোটে বিড়ালকে এক লাথি দেয়, মানে একটা জঙ্গলের মাঝখানে যে পড়ে। তার কাজ শেষ করে সে আবার বাড়ি ফিরে আসে। তো পরদিন সকালে ওর প্রচন্ড জ্বর আসছে, তার মুখ দিয়ে মানে রক্ত হয়ে বের হয়েছে। হঠাৎ করে মানে পরদিন নাকি অসুস্থ হয়ে পড়ছে, প্রচুর অসুস্থ হয়ে পড়ছে। আমাদের এলাকায় কবিরাজ আছে, তাকে মানে ওই দাদুকে বলা হলো যে দাদু এসে তাকে একটু একটা তাবিজ বেঁধে দিয়ে গেল আর একটু পানি পড়া দিয়ে গেল, তিনি খেয়ে একটু সুস্থ হলো। 3 দিন পর, মানে তখন কাঁঠালের সিজন, সে কাঁঠালের ব্যাপার করতো, মানে ব্যাপার বলতে ব্যবসা করতো আর কি। যে গেছে এলাকার অনেক কাঁঠাল 4 জনে বা 5 জনে কিনে, তারপর ওটা নিয়ে অনেক দূরে বাজারে উনি বেচতো আর কি, 4 জন মিলে। তো ওই কাঁঠাল নিয়ে করিমপুর বাজারে যাবে, যে আমাদের এখান থেকে মেঘনা নদী পার হয়ে করিমপুর যেতে হয়। মানে নরসিংদীর মাঝে করিমপুর নদীটা একটা দ্বীপের মতো, চারিগুলো পানি। মানে এখানে যত অন্য লোকজন আছে এখান থেকে বাজার করা যায়, নদীর সাইডে যে লোকজন আছে বা নরসিংদী সদরে যে লোকজন আছে, যে ভালো মাছ পাওয়ার জন্য বা কাঁঠাল পাওয়ার জন্য ওই বাজারে যেত নৌকা করে সবাই। তো ওইখানে যাওয়ার পথে মানে আমরা যাচ্ছিলাম কাঁঠাল নিয়ে, নৌকাতে উঠলাম। তো উঠার পরে ও বলতেছে যে আজকে আমার অনেক ভয় লাগতেছে, যে নদী সাঁতার পারি, মাঝে নৌকা ডুবে যায়। তো ভয় লাগার পর বলছে না কিছু হবে না। সাথে আমিও ছিলাম, আমিও গেছি। তখন আমি ছোট। আপনি নিজেও ছিলেন ওই নৌকার মধ্যে? নৌকার মধ্যে ছিলাম। তখন অনেক বন্যা হয়েছিল, 2004-এর বন্যাটা অনেক বড় হয়েছিল, যতটুকু মনে হয়। অনেক পানি নদীতে। আমি গেছি, আমার আব্বু গেছে, আর আমার ওই পাড়া প্রতিবেশী কাকা গেছে, ওর 2 ভাই গেছে। তো সবাই মিলে নৌকাতে উঠি। আমি ছিলাম নৌকার মানে ভিতরে আমার আব্বুর সাথে, আর আমার যে কাকা ছিল ছাদের উপরে। আচ্ছা আচ্ছা, নৌকা কি ছন দেওয়া নৌকা যেগুলো? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় নৌকা, উপরে আর কি ছন দিয়া আর কি একটা ছাদের মতো দেওয়া আছে, উপর মাল রাখা হয় বা মানুষ বসা হয়। আচ্ছা আচ্ছা, নদীতে যে নৌকাগুলো চলে সাধারণত। যাওয়ার পথে একটা জায়গা আছে জাঙ্গাল্লা বাজার, ওইখানে 2টা বট গাছ, অনেক বড়, অনেক আগে নাকি এই বট গাছে মানে অনেক ভৌতিক কাণ্ড ঘটেছে। ওই বট গাছে বিক্রি করছে। তো বিক্রি করার পর দেখা গেছে যে বট গাছ কিনতে আসছে, দেখা গেছে একটা ডাল কাটার পরে ওই বট গাছে আগুন ধরে গেছে। মানে পরে যেই বট গাছটা কিনেছে, মানে তাকে স্বপ্নে দেখা গেছে যে তুই যদি বট গাছটা রাখস বা কাটস তাহলে তোর অনেক ক্ষতি হবে। তো ওই ভয়ে আর একটা মানে কাটে নাই। 2টা বট গাছ একসাথে এখনো আছে। তারপর ওই স্থানে যাওয়ার সাথে সাথেই মানে মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে গেল। মানে নৌকাটা ওই বট গাছের আশেপাশে পৌঁছানোর সময়, মানে নৌকা বট গাছটা একটা বাজারের কাছে, জাঙ্গালা বাজার মানে একটা স্থান আর কি। ওইখানে নৌকাটা যাওয়ার সব মানে পড়ার সাথে সাথেই দেখা গেছে যে ছাদ দেওয়া ছিল নৌকাতে, ছাদে যে খুঁটি ছিল এই খুঁটি নিমিশে নৌকার ভিতরে ঢুকে যায় এবং ছাদ আর নৌকা সমান হয়ে যায় এবং পানি উঠতে থাকে। তো মানে আমরা নৌকা পরে আর কি ছাদের উপরে চলে আসছি আমার আব্বুর সাথে।
সবাই এক একবার ছুটতেছে, কেউ পানিতে লাফায় পড়তেছে, কেউ দাঁড়ায় আছে, কেউ হাউমাউ করে চিল্লাইতেছে, সবাই একদম অস্থির অবস্থা, যে কারো তো খোঁজ রাখা সম্ভব না। ঠিক আছে, আব্বু, আমি তখন ছোট, আব্বু আমাকে হাতে নিয়ে দাঁড়ায় আছে যে তুই যাইস না, তুই দাঁড়ায় থাক, ওরা পইরা ওরা সাঁতার দিয়ে সাঁতার পেরে সামনে যেতে থাক, তারপর তুই যাইস। এটা আর কি মোটামুটি নদী বলা যায়, মেঘনা নদীর একটা শাখা, মানে করিমপুর মেঘনা নদী থেকে একটা শাখা দিকে আসছে বলা যায়। তো আব্বু বলছে যে লাভ দে, পরে আমিও লাভ দিলাম, আব্বুও লাভ দিল। তো দুজন সাঁতার পাইয়া পারে আসলাম। তো সবাই যে যেভাবে সাঁতার পেরে আসলো। নৌকা কি ডুবে গেল? হ্যাঁ, নৌকা ডুবে গেল, আর কাঁঠালগুলো পানিতে সব বেশি উঠলো। আর ওই বাজার থেকে ওই কিছু লোকজন, মানে যারা খুব সাঁতার পারেন, তারা দেখা গেছে দূর পেরে আসতেছে ওদেরকে হেল্প করার জন্য, কিন্তু ঘাটে কোনো নৌকা ছিল না যে নৌকা নিয়ে তাদেরকে হেল্প করবে। দেখা গেছে সবাই আমরা পারে উঠলাম, তো দেখলাম যে কে বাকি আছে। তো সবাই খোঁজাখুঁজি পর দেখা গেল যে কাকাটা ওই বিড়ালকে লাথি দিয়েছিল, ওই কাকাটাকে পাওয়া যাচ্ছে না, এবং সবাই হতবাক, সে কোথায় যাবে। তো সারাদিন আমরা সেখানে ওকে বিছরাই, এবং চোখের সামনে ঘটনাটা যে এলাকার লোকজন খুব ভালো, দেখা গেছে ওরা নিজে বড় বাঁশ ছিল এখানে, ওই বাঁশ না ওরা নিয়ে পানিতে, মানে জোনে একটা করে বাঁশ সাঁতরা নিয়ে ওটা পানিতে গিয়ে 4-5 জন তো মানে ডুব দিয়ে নিচে খুঁজতেছে, আবার আইসা একটু ক্লান্ত হলে বাঁশ দাঁড়ায় মানে একটু রেস্ট নিচ্ছে, আবার বিছরাইতেছে। কিন্তু পুরা নদীটা একদম ডুবে তমতম করে ফেলছে, কোনোভাবেই আমার কাকে কার পাচ্ছে না। তার নাম হচ্ছে রশিদ। যে এলাকায় শুনছে যে নৌকা ডুবে গেছে, সবাই যার যার বাসা থেকে নৌকা দিয়ে গেছে ওইখানে। তো তারপর সন্ধ্যা হয়ে এলো, আর যারা ছিল তারা ওই আমার কাকাকে খুঁজছে। আর শুধু একজনই মিসিং ছিল, সেটা হচ্ছে আপনার এই কাকা। তো এমনই আর কি, সন্ধ্যা হয়ে এলো, আমার কাকাকে পাওয়া গেল না। তখন মানে বাজারে কমিটিদের এটা বলা হলো যে এটা আসলে আপনারা দেখেন কি হয়েছে, আপনারা দেখেন ঘটনাটা হয়েছে। তো ওই কমিটি আর কি, মানে মেঘনা নদীতে যারা মাছ ধরেন, অনেক বড় জাল, হ্যাঁ, এই জাল আর কি, ওকে যে জালো মানে ওই তাকে ফোন দেওয়া হলো যে তুমি জাল নিয়ে আসো, আমাদের এখানে একটা ঘটনা হয়েছে, মানে জেলেদেরকে ফোন দেওয়া হয়েছে যে জেলে তুমি আসো। তো যেখানে ঘটনাটা হয়েছে এর আশেপাশে মানে অনেক লম্বা এরিয়া নিয়ে জাল টান দিল, চারিপাশে টান দিয়ে সে যখন পেলো না, তখন বলতেছে যে এখানে কোনো কিছুই নাই, জালটা যাতে মাটির নিচে শেষ পর্যন্ত যায়, 2টা ইট বাঁধা দেওয়া হয়েছে জালে যাতে শেষ পর্যন্ত যায়, এবং 1 ইঞ্চি মাটির নিচে যদি কেউ কিছু থাকে তাই ওইটা চলে আসবে, কিন্তু কিছুই পাওয়া গেল না। মানে বাজার থেকে অনেক দূরে যে বলছিলাম 2টা বট গাছ, ওই বট গাছে মানে 1/2 কিলোমিটার প্রায় 2 নৌকো দিয়া জাল একদম ওই বট গাছে পাস করে সামনে নিয়ে জালটা কোনা রাখলো। This track was downloaded from FusionBD.com. যে ওই বট গাছে যে যেখানে এখানে বরাবরই নদীটার কাছে, মানে ওইখানে ধরা পড়লো, মানে পাওয়া গেলো আমার কাকাকে। এটা কি জালের মধ্যে? এবং যেভাবে পাওয়া গেছে মানে 2 হাত মোট করা, এবং পাওয়াগুলো মানে মানুষ যেভাবে লাভ দেয় পানিতে লাভ দেওয়া স্টাইলই রয়েছে, সে 1 ফুটা পানিও খায় না, এবং তার হাত পা যেভাবে ছিল আছে, এবং মুখটা নীল হয়ে আছে, এবং যে কেউ যেন তার গলা টিপে ধরছে, এবং মুখটা একদম নীল হয়ে গেছে। মানুষ দেখা গেছে পানি খেয়ে যদি মারা যায় তাহলে তার পেট ফুলে যাবে, কিন্তু তার পেটে 1 ফুটা পানিও ছিল না। সে যেদিকে মানে লাভ দিয়ে পড়ছে, পড়ার পর ওকে কিছু একটা ওকে নিয়ে গেছে, টেনে নিয়ে গেছে। আচ্ছা, লাশটা কি বট গাছের সাথে পানির নিচে আটকা ছিল? হ্যাঁ, তো ওইখানে মানে লাশটা পাওয়া গেল, এবং সম্পূর্ণ সে একদম বরফের মতো হয়ে গেছে, কাঠের মতো শক্ত হয়ে গেছে। তো আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, যে বিড়ালটাকে লাথি মারার কয়দিন পর ঘটছে এই ঘটনা? 3 দিন পরে এই ঘটনা ঘটছে। 2 দিন ওর জ্বর ছিল, তো আমার দাদু ওকে তাবিজ দেওয়া আছে, আর পড়া পানি খাওয়ার পর একটু সুস্থ হয়েছে। তো ওই তাবিজটা তখন আর হাতে ছিল না যখন সে তাকে পানিতে উঠানো হয়েছে, কারণ মানে যখন ওনার লাশটা পাওয়া গেছে সেই লাশের সাথে তাবিজটা ছিল না। আমি তো জানতাম সে কোনো সময় তাবিজ এগুলো বিশ্বাস করতো না, আর এগুলো সে মানে শুলে রাখতো না, হয়তো সে নিজেই ফেলে দিয়েছে। 2 দিন তাবিজটা মানে দিছে, যেহেতু মানে রাখছে, খুব কষ্ট হয়েছে, যে সবাইকে বলছে যে এটা আমার ভালো লাগে না, কি দিছে হাতের মাঝে, এটা একটা বোঝার মতো লাগে। আচ্ছা, কত ঘন্টা পর যেন পাওয়া গেছে? ওটা ডুবেছে 9:30, আর পাওয়া গেছে 6টা বাজে। ছিল একদম খালি, এবং পানি ছিল না, এবং তার মুখটা লাল হয়ে আছে, এবং সে জিহ্বাতে কামড় দেওয়া ছিল, এবং আপনি কি নিজে লাশটা দেখছেন? আমি নিজে লাশটা দেখছি, এবং আমাদের মানে এই এলাকার প্রত্যেকটা মানুষ এসে এই লাশটা দেখছে। সন্দেহ ভয়ঙ্কর, এবং সবচেয়ে আপনারা যেটা মনে করছেন যে সেটা ওই ছাড়া বাড়ির যে বিড়ালটা ছিল সেই ঘটনার সাথে এটা কোনো একটা সংযুক্ত মনে হয় আছে। এটা বুঝতে পারছি যে ওই বিড়ালটাকে সে লাথি দেওয়াতে ওই বিড়ালটাই তাকে
এভাবে মারছে। তারপর তাকে ওই যে সারাবাড়িটা আছে, মানে আমাদের এলাকায় আর কি, আমার কাকাদের বাড়ির পাশে আর কি বলা যায় যে এই এলাকাটা সারাবাড়ি অপোজিটে মানে তাদের জায়গা আর কি। তো ওইখানে ওকে কবর দেওয়া হয় এবং কবর দেওয়ার পরে ওইখানে ব্যতিক্রমী কিছু ঘটতে থাকে। ডর মানে ভয়। এই একই বিড়াল অত্যন্ত আদরের, যখন আমরা সেটাকে পেলে পুষে বড় করি। আবার এই একই বিড়াল সিঁড়িতেই একটা সাদা ধবধবে বিড়াল, এবং সে আপনাকে দেখে মোটেও নড়াচড়া করছে না, মনে হচ্ছে চারপাশটা একটু হলেও আলোকিত হয়ে আছে। ঠিক ওই মুহূর্তে আপনার প্রিয় বিড়ালটার কথা কি মনে পড়বে? কিংবা ধরুন আমার কথা শুনে সত্যি সত্যি কেউ একজন জানালা খুলে এই ডর অনুষ্ঠানটা শুনছেন। ধরুন হঠাৎ করে ঝাঁপ দিয়ে একটা বিড়াল আপনার জানালায় এসে মিউ করে শব্দ করে উঠল। এই মুহূর্তে আপনার কি তাকে দেখে ওই মায়াটি হবে যে মায়াটি সবসময় হয়? আমাদের কাছে বিড়ালটি মুখ্য নয়, আমাদের কাছে অনুভূতি মুখ্য, এবং এই কারণেই আমরা বাংলাদেশের আনাচে কানাচে চষে বেড়াচ্ছি ডরের খোঁজে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিটের একটা বিরতি নিতে চাই। স্বপন যেখানটাতে শেষ করেছিল সেখান থেকেই ফিরব। আর স্বপনের মতো আগামী সপ্তাহে যদি আপনি থাকতে চান এরকম কোন একটি জায়গায়, ফোন করুন আমাদেরকে 09613892892। আমি আবারও বলছি 09613892892 এই নাম্বারে। ডর স্বপন এই মৃত ব্যক্তিটি সম্পর্কে আমাদেরকে প্রথম যে কথাগুলো বলেছিল সেগুলো শোনার পরে আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের টিমের মধ্যে অনেকেরই বিশ্বাস হয়েছে, অনেকেরই বিশ্বাস হয়নি। কিন্তু যখন আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম যে একটা মানুষ সত্যি সত্যি যদি এরকম একটা পরিস্থিতিতে কোনো একজন পথচারীর সামনে পড়ে তাহলে কি রকমের অবস্থা হতে পারে, যেটা হয়তো বা অনেকের ক্ষেত্রেই হয়েছে, তাহলে কি করবে সেই মুহূর্তে এই মানুষটি? আমি শুধুমাত্র আপনাদের আগ্রহ তৈরি করার চেষ্টা করছি, কিন্তু ঘটনাটি কি ঘটেছিল সেটা আমরা জানবো স্বপনের কাছ থেকেই। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা। আপনারা সবাই শুনছেন বৃহস্পতিবার রাতে এবিসি রেডিওর আয়োজন, ইনফ্যাক্ট নতুন আয়োজন ডর। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। লোবান আছে, সুমন ও রেহানকে তো শুনতেই পাচ্ছেন। আর গত সপ্তাহে 2 জন অতিথিকে আমরা নির্বাচন করেছিলাম, যাদেরকে নিয়ে সুমন এবং রেহান কুয়াকাটা ভ্রমণ করে কুয়াকাটার একটা নদীর মোহনায় বসে অদ্ভুত সুন্দর ভৌতিক একটা এনভায়রনমেন্ট ধারণ করেছে তাদের জীবনে ঘটা অতি প্রাকৃত ঘটনাগুলো। চলুন আমরা আবারও ফিরে যাই স্বপনের কাছে। ব্যতিক্রম মানে দেখা গেছে ওই কবর যে কবর দেওয়া হয়েছে তা মানে কাফনে কাপড় সহকারে সে লাশ দাঁড়িয়ে আছে, মানে পাড়া অন্য দেখছে, মানে রাস্তা দিয়ে কেউ জ্বালিয়ে দেখতেছে যে সন্ধ্যার সময় যে দেখতেছে যাকে কবর দেওয়া হয়েছে সে তার মুখটা খোলা আর তার পরনো কাফনে কাপড়, সে দাঁড়িয়ে আছে আর কন্টিনিউ সেই কবরে একটা বিড়াল বসে থাকতো। ওই রশিদ কাকার কবরে, মানে যে ডুবে মারা গেছে। হ্যাঁ, এখন পর্যন্ত দেখা গেছে মাঝে মাঝে কেউ দেখে যে এখানে একটা কিছু বসে আছে বা কবরের পাশে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত এই ঘটনাটা কন্টিনিউ করতেছে। কিছুদিন পর দেখা গেছে এমন ঘটনা ঘটছে যে চাচা রুমে দেখা গেছে চাচা বসে আছে, বা কেউ বাইরে থেকে শব্দ পাচ্ছে যে কাকা রুমে বসে কিছু কথা বলতেছে কারোর সাথে, বা সে রুমে একটা কিছু করছে, শব্দ পাওয়া গেছে মানে ওনার মৃত্যুর পর যে মানে রুমে সে শব্দটা কারা পাইছে, কজন পাইছে? তাদের ফ্যামিলি সবাই পাইছে। ঘটনাটা আবার একটু শুনি। মানে দেখা গেছে তার যে রুমে থাকতো, যে ঘরে মাটির ঘর, তো ওই রুমে সে বসে কিছু একটা বলতেছে, মানে কথা বলতেছে কারোর বাইরে থেকে, এরকম মনে হইতেছে, শব্দ হচ্ছে ঘরের ভিতরে, মনে হচ্ছে কেউ আছে। পরে রুম খুলে দেখা যায় রুমে কেউ নেই, রুম একদম ফাঁকা। এবং তার যে কাপড় চোপড় ছিল এই কাপড় চোপড়
দেখা গেছে কেউ ব্যবহার করতো, ব্যবহার করে আবার মানে এখানে রেখে দিত। সেটা কি এলোমেলো অবস্থায় রেখে যেত নাকি হ্যাঁ, যেখানে এরকম যেভাবে? অবস্থায় যেত। কিন্তু দেখা গেছে রুম যদি তালা থাকতো তো দেখা গেছে ওর কাপড় চোপড় দেখা গেছে একটা খাটের উপর থাকতো, একটা মানে দেখে মনে হতো যে কেউ একজন ব্যবহার করে কেউ গেছে। একজন ব্যবহার করে রেখে দিয়ে গেছে। আচ্ছা, এই ঘটনা এখনো ঘটছে? মানে এখন কিছু অফ আছে, দেখা গেছে কমেছে। কিছুদিন পর পর হঠাৎ একটা ঘটে, দেখা গেছে আজকে নর্মালি আছে, আজকে রাতে দেখা গেছে সকালে ওনার একটা জামা শুকানো দেওয়া। তো কে শুকানো দিয়েছে এটা তো আজ পর্যন্ত কোনো প্রমাণ হয়নি যে কে দিয়েছে। আসলে রুমে কেউ ছিল না, রুমে জামাটা শুকা দিবে কে? এবং এই জামাটা আবার কিছুদিন পর দেখা গেছে এখান থেকে নাই, এবং জামাটা কেউ পরতেছে, পরে আবার এখানে রাখতেছে। তারপর দেখা গেছে তার যে কবরটা ছিল, ওই কবরটা দেখা গেছে সে 3 মাস পর একদিন এক লোক যাচ্ছে রাস্তা দিয়ে, তো যাওয়ার পথে দেখতেছে যে ওই কবরটা একটু খোঁড়া, মানে একদম সন্ধ্যা মারতো আর কি, মাগরিবের আজান দেওয়ার পর ও দেখতেছে যে কি ব্যাপার, কবরটা এমন কেন? ও যে দেখে যে কবরটা যে কেউ যেন কবরের ভিতরে গেছে, মানে এমন একটা ওর মুখে মাথার বগল মানে এমন একটা জায়গা আছে যে কেউ এখানে ভিতরে ঢুকছে। কবরটা এমন খোঁড়া দেখে মানে সবাই মানে ওদের সন্দেহ হয়ে গেল যে কবরে কি হয়েছে, কেউ কি কবর লাশ উঠাতে চেষ্টা করছে কিনা। তো এটা বারবার বাসা দিয়ে বলে যে এমন এমন ওর কবর তো খোঁড়া, এটা মাটি দিয়ে এটা ভরাট করে আসি। তো হ্যাঁ, ওর ভাই গিয়ে তারপর ওর ভাই গিয়ে সে মানে কবরটা সুন্দর করে আবার মানে মাটি দিয়ে ভরাট করে চলে আসছে। দেখা গেছে কিছুদিন পর কবরটা অটোমেটিক আবার এমন হয়ে গেছে, আবার খোঁড়া কবর। সব বলতেছে যে এমন। ওই কবরের আশেপাশে কি আর কোনো কবর ছিল? হ্যাঁ, আর কবর ছিল, কিন্তু খুঁড়তেছে শুধু এটাই। এবং মানুষ যদি আশেপাশে কেউ কবর পাশ দিয়ে যায় তাহলে কিছু শব্দ শুনতে পায়, যে আশেপাশ থেকে বা কবর থেকে কি যেন একটা শব্দ আসছে এই কবরটা থেকে। এবং শব্দটা এখনো কন্টিনিউ দেখা গেছে, আপনি রাতের বেলা একা যাচ্ছেন, এখান থেকে একটা শব্দ আসছে যে আপনাকে ডাকছে বা আপনাকে কিছুটাই বলতে যাচ্ছে বা কি ইশারা করছে। এখনো কন্টিনিউ ঘটে। আপনি নিজে কখনো দেখেছেন? হ্যাঁ, আমি নিজে দেখেছি। কি হয়েছে একটু বলেন তো? আমি দুপুর নামাজ পড়ে দুপুর বেলা নামাজে যাচ্ছি, তো যাওয়ার পথে মানে দেখি যে কি জানি মানে ডাকছে পিছনে। তো দিনের বেলা আমি পিছনে তাকাই দেখি যে কিছু নাই। তো তাকালাম যে কবরটার দিকে, মানে পিছনে কি বলবেন যে কবরটা, তো এই কবর দিকে দেখলাম যে কি যেন একটা শব্দ হচ্ছে। 2 মিনিট দাঁড়িয়ে থাকলাম থ হয়ে, যে আসলে শব্দটা কিসের হচ্ছে, মানে কোথা থেকে আসছে। কিছুক্ষণ পর দেখলাম আর শব্দ একদম নিমিশে শেষ হয়ে গেল, আর কোন শব্দ পেলাম না। কবর আর ছাড়াবাড়ি দুইটাই মিলে এখন সবার কাছে এটা পরিচিত হয়ে গেছে এলাকার, যে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। এবং তার পাশে তারই মানে কবরটার নিচে আর কি নামা, আর কি কবরটা ছিল পাহাড়ের একটু উপরের টাইপের আর কি। তো নামাতে আর কি মরা খোলা ছিল, দেখা গেছে এখন অনেক মাটির হাড়ি এগুলো পাওয়া যায়, মানে হিন্দু ছিল আর কি। তো ওইখানে একটা মরা খোলা ছিল, তো ওই মরা খোলাটা এখনো আছে, সবাই চিনে আর কি এক নামে মরা খোলা পাশ দিয়া আর ছাড়াবাড়ি আর কবর, তিনটা এখানে এখন রাত্রেবেলা কেউ এখানে যাইতেই পারে না। আচ্ছা, ঠিক তেমনই কিছুদিন পর আমার সাথে এই ফাঁকে একটু বলি রেহান, কোনো একদিন কোনো এক যাত্রায় আমরা ওই জায়গাটাতে কিন্তু যাবো, এটাই সুমন আমার মাথায় ঘুরতেছিল, বুঝছিস, যে এবং সারা রাত এখানে থাকবো। আমরা সেই ভয়টা আমরা পেতে চাই। তারপর স্বপন ভাই, তারপর যে মেইন ঘটনা আমার সাথে যেটা ঘটছে, একদম আমার সাথে, এবং যার ব্যাখ্যা আমি আজও পাই নাই। এখনো মনে হয়েছে যে আমার শরীরে দেখেন বা আমার শরীরে পশম একদম দাঁড়িয়ে গেছে, যে আমার মনে হইলেই ঘটনাটা একদম মানে থমকে যায় যে কি হয়েছিল। তখন আর কি রোজা চলতেছিল, তো রোজার কিছুদিন মাঝে আর কি আমাদের পাড়া প্রতিবেশী একটি মহিলা আর কি সুইসাইড করে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়। ফার্স্ট মানে গলায় দড়ি দিয়ে আর কি মারা যায়, নিজের রুমে আর কি মারা যায়। নাম বলতে চাচ্ছি না, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, পুলিশ আসছে, অনেক ইয়ে করছে, কিন্তু কোনো কিছু পায় না যে এটা সে নিজে ইচ্ছাকৃত মারা যায়। ফ্যামিলিতে বলতে কোনো কারণ পাওয়া যায় না যে আসলে সে কেন মারা গেছে, কি হয়েছিল বা কেন সুইসাইড করেছে, কারণ ব্যাখ্যা নেই। কিন্তু ওদের মানে মাইয়ার যে বাপ মা, ওরা মানে তদন্ত করে দেখছে এবং মেডিকেল রিপোর্টও দেখছে যে কোনো কিছু আসেনি। তারা কি বলবে, মানে যে সুইসাইড করেছে তার বাবা মা পুলিশ রিপোর্ট কিংবা তদন্ত করে দেখিয়েছে যে আসলে কিছু ঘটেছে কিনা, কিন্তু কিছু পাওয়া যায়নি, কিছুই পাওয়া যায়নি। আচ্ছা, মানে ওকে গোসল করানোর সময়, ওকে আর কি হসপিটাল থেকে বাসায় এনে গোসল করানোর সময়, মানে আমাদের এলাকা আর কি যারা আছে, মানে দাদুই বলা যায় আর কি, তারা ওকে গোসল দেওয়ার জন্য ওকে আনে, কিন্তু ওর মানে মাথার মজক নারী বুড়ি সবার কি কেটে রেখে দেওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। একদম তার একদম বিশ্রী অবস্থা হয়ে গেছিল। তো ওকে আনার পর মানে ওকে গোসল করাবে, তো মানে যারা গোসল দিবে মানে যে মহিলাগুলো আছে তারা একটা জিনিস জানে যে রোগী মহিলা মানে গলায় দড়ি দিয়ে মারা যায় বা ফাঁস দিয়ে মারা যায়, তাদের কাপড়ে যদি একটু টুকরো রাখা যায়
তাহলে এটা দিয়ে অনেক মানে ওষুধ তৈরি করা হয়। মানে এই ধরনের মানে ডেড বডি যেগুলো আছে ওই কাফনের কাপড়টা থেকে যদি কোনো টুকরা রাখা হয়, এটা আর কি কাপড়টা দিয়ে যদি কোন জায়গায় বেঁধে রাখা হয় তাহলে এখানে দেখা গেছে ভৌতিক আর কোন কিছু হয় না। বা এই কাপড়টা যদি মানে দেখা গেছে গ্রাম এলাকা মাছ ধরা পলো আছে, এই পলোর মাঝে যদি একটু বেঁধে রাখা হয় তাহলে অনেক অনেক মাছ পাওয়া যায়। মানে এটা দিয়ে অনেক সিরিয়াসলি অনেক ওষুধ তৈরি করা হয়, গোপনীয় ওষুধ যেগুলো অনেক মানে ওই এই সুইসাইড যারা করে ওই ডেড বডি যে কাফনের কাপড়টাতে থাকে সেই কাপড়টা টুকরো রাখতে হয়। আচ্ছা, তো 4 জন মহিলা এসে ওকে গোসল করায়। অবস্থা কিন্তু সিরিয়াস, গোসল করানোর অবস্থা ছিল না, সাবান গুলে ওকে ডেলে গোসল করেন। তো গোসল করানোর পর মানে গোসল করানোর সাথে আর কি যে কাফনের কাপড় যখন করায় তখন এই কাফনে একটা টুকরো রেখে দেয় তার মানে শাড়ির আঁচলে বেঁধে ওই মহিলাটা, ওই 4 জনের একজন যে এটা দিয়ে কাজে লাগাবো। কিন্তু ওকে যথারীতি গোসল কাফনের কাপড় পরাইয়ে ওকে কবর দেওয়া হয়। কিছুদিন পর মানে গিয়ে পরের দিনে সে যে মহিলা 4 জন গোসল করাইছে সে যে কাপড়ের টুকরা আনছে তার একদম ভুলে গেছে, সে তার কাপড়ের টুকরা তার শাড়িতে আছে এবং সে রাত্রে ঘুমিয়ে পড়ছে এবং তাকে দেখা গেছে কি যেন একটা ওকে গলা চেপে ধরছে যে ওই তুই কাপড়ের টুকরা কেন নিয়ে আসলি। রাতের বেলা স্বপ্ন দেখছে যে তাকে চেপে ধরছে, তুই এটা কেন নিয়ে আসলি, তোর তো এটা নিয়ে অনেক ক্ষতি হবে, তুই এটা জান থেকে আসতো তো এটা ওই কবরে নিয়ে রেখে দিয়া, ওইটা খুব খারাপ হয়েছে, যদি তুই এটা রাখিস তাহলে তোর ভবিষ্যতে তোর অনেক ক্ষতি হবে, তুই কাপড় টুকরা যেভাবে পারস নিয়ে দিয়া তুই এটা কেন নিয়ে আসলি। মানে তার সাথে মানে অনেক দোস্তাদোস্তি করার পর মানে ওকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং সেও খুব ট্যালেন্ট ছিল এবং শক্তিশালীও ছিল এবং কিছু কুফরি কালামও জানতো, যেহেতু সে আমাদের এলাকার মানে যত মাস লোক মারা যায় সবাইকে তিনি আর কি গোসল দেয়। বুঝুনি তো কতটুকু সাহসের পর তিনি গোসল করাতে যায়। তো এই কাপড় টুকরা ওর শাড়ি আঁচলে ছিল। তো ওকে আর যে 3 জনকে বলছে যে তোরা ওকে কেন বললি এটা নেওয়ার জন্য, তোরা না করলি না, তোরাও যে তোর সাথে ছিলি। মানে ওই 3 জনও জানতো যে সে নিয়েছে। হ্যাঁ, 3 জন মানে 4 জন মিলে এটা নেওয়া হয়েছে যে এটা নিয়ে একটা ওষুধ তৈরি করা যাবে, এটা তো মানে সহজে পাওয়া যায় না, সুসাইডের একটা অংশ, এটা রাখতে হবে। এই 4 জনই স্বপ্ন দেখছে। 4 জনই মানে স্বপ্নে তাদেরকে অ্যাকচুয়ালি আক্রমণ করা হয়েছে, মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং মেরে ফেলার চেষ্টাও করা হয়েছে। তারা তাদের টিপস তাদের মানে শক্তি দিয়ে তারা বেঁচে আছে, মানে বেঁচে রয়েছে আর কি, কিন্তু কেউ কিন্তু জানে না যে তাদের সাথে এমন হয়েছে। তো যে মানে 3 জন 4 জনের পরে দিন একসাথে হইলো, যে বলছে জানিস কালকে যে কাপড় টুকরোটা নিয়েছিলাম তো নেওয়ার পর থেকে রাত্রে আমার সাথে অনেক কিছু হয়েছে। ওই 3 জন চমকেছে, আরে কি বলো তোদের সাথে এমন হয়েছে, আমার সাথে তেমন হয়েছে। মানে পরে মানে খোঁজ নিয়ে দেখে যে 4 জনের সাথে ঠিক একই কাণ্ড হয়েছে, যে তোরা কেন ওই লাশ থেকে ওই কাফনের টুকরাটা নিয়ে আসলি, এটা তোদের অনেক অমঙ্গল হবে, এটা খুব একটা ভয়ঙ্কর জিনিস, তোরা এটা কেন আনলি, তোদের অনেক ক্ষতি হবে, তোদের বংশ তো তাদের যে বংশ আছে তা ধ্বংস হয়ে যাবে যদি এটা রাখিস। মানে অনেক ভয়টা দেখাইছে যে এটা দিয়ে আসতেই হবে। তারা 3 জন আর কি প্রচুর ডরে একদম মানে হয়ে যায়, তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর এই ব্যাপারটা নিয়ে আমাদের যে এলাকার যে কবিরাজ মানে আমাদের দাদু শাহাজউদ্দিন ফকির তাকে এটা নিয়ে শেয়ার করে যে আসলে এটা এমন হয়েছে, এখন কি করা যায়, কাপড় টুকরা আনা পর এমন হয়েছে। ও বলতেছে যে কাপড় টুকরাটা খুব এটা ভয়ঙ্কর জিনিস, এটা তো রাখতে পারবি না, এটা তুই কবরে নিয়ে দিয়ে আস, এটা রাখলে তোর ক্ষতি হবে। তো তুই যেহেতু আনছ তুই এটা উপরে রেখে দিয়ে আস, তুই এটা তোর দ্বারা হবে না, এটা তোর ক্ষমতা বাহিরে। আপনাদের যদি কেউ থাকে এমন যে যারা ফার্স্ট লয়ে মরে, সুইসাইড করে মরে, ঠিক আছে, তাদের যে কাফনের টুকরে দিয়ে অনেক ওষুধ তৈরি হয় এবং তারা যদি কেউ আনেন তাহলে নিজের ক্ষমতা যাচাই করে তারপর ওই টুকরাটা নেবেন, কারণ এটা দেখা গেছে কম ক্ষমতা হলে এটা আপনার উপর একটা অপব্যবহার করা হবে এবং আপনাকে অনেক ভয় দেখানো হবে। আমার মনে হয় কি ওটা না নেওয়াই উচিত। না, এটা আসলে যেখানে এরকম বিষয় জড়িত আছে এটা যারা কেউ যদি করতে চায় তারা বুঝে শুনে করা উচিত। আমরা জানি না সত্য মিথ্যা ঘটনা আসলে কি, কারণ এটার কোনো যুক্তি বা ব্যাপারটার মধ্যে একটা অমানবিকতা আছে। সেটাই আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা মানুষের কাফনের কাপড় দিয়েও কোনো কিছু করার চিন্তা করা না, সে কাউকে বলে নেয় না যে এটা নিছি। ও 4 জন গোসল দেওয়ার সময় এটা তারা পুলিশ করে নিয়ে গেছে যে এটা আমাদের কাজে আসবে। কবিরাজ যখন বলল, যখন সে বলল যে এটা রাইখা আসা উচিত তোর, তারপর এটা সে রাখে আসছে, তারপর থেকে তাদের সাথে এমন কোনো ঘটে নাই। তো ঈদের কিছুদিন আগে শবে কদরে আর কি আমাদের এলাকায় আমাদের যে সেম বয়সে যে ফ্রেন্ডরা আছে, মানে যারা সবাই আর কি যে নামাজ পড়তে যায়, যে একটা আনন্দ যে এই দিনে নাকি যে সব চাওয়া পূরণ হয়। তো আমরা আর কি মসজিদে যাওয়ার সময় আমাদের বাড়ির থেকে আমি একলাই যাই মানে নামাজ পড়তে আর কি। আমার বড় ভাই আছে, আব্বু আছে, ওরা আরেক মসজিদে যায়, মানে অনেক দূরে আর কি, মানে অপর সাইডে। তো আমাদের ফ্রেন্ডসরা যারা আছে সবাই আর কি ওই মসজিদে যায়, ওদের বাড়ির সাথে আর কি। তো ওইটা যাওয়াতে মানে
ওই সারা বাড়ির উপর দিয়ে যাইতে হয়, কবরের একটু সাইডে সারা বাড়ির উপর রাস্তা দিয়ে যেতে হয়। আচ্ছা, তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে একটু ভয় লাগে, দেখা গেছে যদি তার সাথে থাকে তাহলে ভয় লাগে না। তাহলে ভাবলাম যে ওরা তো যাবে আমার সাথে, রাত্রে সমস্যা কি, তো ওদেরকে নিয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া সে রাত 12টা বাজে। নামাজ পড়ার পর দোয়া জিগি এগুলো করে তারপর ওরা সবাই চলে গেল। আমি ভাবছি ওরা সবাই চলে গেল, আচ্ছা যা, তোর সমস্যা নাই, তোরা যা, আমি পরে আসবো। বলছে তুই একা আসতে পারবি? আমি কারে সমস্যা নাই, এগুলো আমার ব্যাপারই না। তো আমি এখানে আসার পথে ওই ছাড়া বাড়ির জায়গাটা দেখি যে তখন রাত 2টা বাজে, মানে একটু ভয় করছে, সবাই চলে গেছে। তখন পৃথিবী থেকে যত মানে ভৌতিক ঘটনা আছে, যত হন্টেড মুভি আছে, এবং আমার সাথে বা আমাদের এলাকায় বা পুরো পৃথিবীতে যত ভৌতিক বিষয় আছে সব আমার মনে পড়তে শুরু করলো, এবং একটু একটু ভয় পেতে লাগলাম যে এত রাত্রিবেলা যাবো। মানে আমার বাসাটা সারা বাড়ি ক্রস করে যেতে হয়, শুধু আমি একা যাবো। তো ওই সারা বাড়ি ওখানে আমি আসার পর থেকে দেখি যে এমন বৃষ্টি আর এমন জ্বর শুরু হয়েছে, মানে তখন সারা বাড়িটা তখন আগেই বলছি যে একটা বাঁশ জারের মতো একদম মানে একদম জঙ্গল টাইপের। এখানে আগে বাড়ি ছিল, এখন বাড়ি নেই। তো খুবই মানে অন্ধকার তখন। তো আমার একটু অনেক ভয় লাগছে যে আসলে, আর শিয়াল ডাকতেছে, মানে একটা শিয়াল যে সামনে দাঁড়ায় তো আমার মনে হয় যে আমি ভয় পেয়ে যাবো। তো খুব ভয় পেতেছিলাম যে আসলে কি করব। তো সামনে একটু সামনে গেলাম, দেখি যে মানে সারা বাড়ি খুব প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখলাম মসজিদে বাড়ার সময় কোনো ঝড়ের কোনো সম্ভাবনা নেই। হঠাৎ বৃষ্টি আর ঝড়, আর দিনে মানে একদিন চমকাইতেছে। মানে যে বাঁশগুলো আছে যার দেখবেন বাতাসে যে বাঁশ যারগুলো আছে একবার মাটিতে সবগুলো নিচে নামে আবার উপরে উঠে, এমন ধুলতেছে বাঁশ। তো একটা বাঁশ দেখি রাস্তা পুরো ব্লক করে পড়ে আছে। কোন দাদুর কথা মনে পড়ে গেলো যে আমার কবিরাজ দাদু ছিল, সে বলতো কোনো বস্তু বা কোনো কিছু যদি দেখো রাস্তা ব্লক করে পড়ে থাকে বা কোনো লাঠি বা কোনো মানে বস্তু, তাহলে তাকে দিয়ে যাবি না, তার উপর দিয়ে যাবি না। কারণ অনেক জিন ভূত আছে যে রাস্তার মাঝে শুয়ে ঘুমায় থাকে, তাদের শুয়ে থাকলে তাদের উপর যদি কেউ ডেইয়া যায় তাহলে তাকে মেরে ফেলা হয় বা অবস্থা খুব সিরিয়াস হয়ে যায়। এই জন্যই তারা সবসময় বাম হাতকে ভয় পায়। যদি কোনো কিছু রাস্তায় পড়তে থাকে তো ওইটার মাঝে বাম হাত বা বাম পা দিয়ে টাচ করে দেখবি যে এটা কি, যদি ভূত হয় তাহলে এটা নিমেষে মানে যাই চলে যাবে, আর যদি এটা কোনো বসতে হয় তাহলে পড়ে থাকবে। তো এখনো ভয় করছে যে জায়গাতে বসে আছি, ঠিক ওই সারা বাড়ির মতো অবস্থা, এখানে একটু ভয় করছে। তো আমি পাওয়ারটা বাম পা একটু লাগাতে না লাগাতে বাসটা পলকের বেগে মানে উপরে চলে গেল, মানে আরেকটা বাসের সাথে, মানে যেখানে বাসটা মানে সোজা করা থাকে বরাবর থাকে মানে উপর দিকে, ওইখানে চলে গেল। বাসটা কি বেগে রাস্তা ব্লক করে পড়েছিল একদম চোখের সামনে এই ঘটনা, একদম চোখের সামনে। আমি বাম পা লাগাতে লাগাতে বাস মানে যেমন পলকের ব্যাগে এত স্পিডে বাসটা উপরে উঠছে, মনে হয়েছে এখন যদি আমার হাত পা কিছু থাকতো তার মানে কেটে 2 ভাগ হয়ে যেত, মানে এত স্পিড উপরে চলে গেছে। এটা দেখে আমি তো একদম পুরো ভয় পেয়ে গেছি। তারপর একটু সামনে যে দেখি যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ে আগুন লাগছে। বৃষ্টির মাঝে বাঁশঝাড়ে যে পাতা আছে এগুলো কাঁচা পাতা আগুন লেগে পুড়তেছে, এবং মানে কেউ যেমন সিরিজ দেওয়া পানি দিলে যেমন হয় না, আমার শরীরে পানি পড়তেছে। বৃষ্টির পানি তো দেখা গেছে উপর থেকে পড়ে, বাতাসের পানি ধুলায় ফেলায়, কিন্তু এই পানিটা আমাকে সিরিজ দেওয়া আমাকে মেনশন করে যেমন পানিটা আমাকে স্প্রে করা হচ্ছে, এমন মানে আমার সারা শরীর ভিজে যায়। আমি বুঝতে পারছি তখন যে আমার সাথে উল্টাপাল্টা কিছু হচ্ছে, আমাকে এখন ভয় পেলে চলবে না। তো আমি ঠান্ডা মাথায় দেখা গেছে ভয় পাচ্ছি, তবুও আস্তে আস্তে সামনে হাঁটতেছি আর ভয় পাচ্ছি। দেখি যে প্রচন্ড বৃষ্টি, দেখা গেছে উপর থেকে গাছের ঢাল ভেঙে আমার সামনে পড়তেছে, আমার পিছনে পড়তেছে। এখানে আম গাছ, গাব গাছ, কাঁঠাল গাছ এগুলো আছে আর কি, গাছের পাশে রাস্তা আর কি, রাস্তার উপর আর কি গাছ, চিকন রাস্তা তো, আর এখানে গাছও কম কাটা হয়, মানে এখানে কেউ ভয় আসেই না বেশি। যাই হোক, এই ঘটনা ঘটছে। তারপর আমি মানে এক দৌড় দিয়ে মানে বাসায় গেলাম, একদম সারা শরীর আমার ভিজা। বাসায় যে আম্মুকে জোরে ডাকতেছি, তো বাসায় যাওয়ার পর আম্মুকে বলতেছে, আম্মু আমার সাথে না এই হয়েছে, প্রচন্ড বৃষ্টি। আমি আরো বেশি অবাক হলাম যেটা দেখে যে বাসায় যে দেখি কোনো বৃষ্টি নাই, একদম ভালো দিন, কিন্তু আমার শরীর আম্মু বলতেছে কি রে পুষ্কুনি থেকে গোসল করে আসছো নাকি, যে শরীরে আমি ভিজা কেন, কি বলবো বুঝতেছি না যে আসলে ওইখানে কি অবস্থা দেখলাম। আম্মু তোমার পুরোপুরি ভিজা দেখছে। হ্যাঁ দেখ সুমন, এখানে ব্যাপারটা খেয়াল করছোস, এখানে কিন্তু কিছু প্রমাণ রয়ে যেতেছে। এমন যদি হইতো যে ও বাসায় গিয়ে একলা একলা মুছা ফেলাইছে গা পরে, তাহলে আমরা বুঝতাম যে না, আরে মনে হয় ভুল ভাবছে বা পরে টরে গেছিল, টের পায়নি ভয়ে, এরকম কিছু। কিন্তু এখানে কিন্তু ওর আম্মাও দেখছে, চোখগুলো বড় বড় হয়ে আছে। আমি বলতেছি কি হয়েছে, কি সমস্যা। আম্মু বুঝে গেছে একটা কিছু হয়েছে। আমি বললাম যে আম্মু আমার সাথে এই হয়েছে। এটা বলার পর আম্মু বুঝতে পারছে যে এখানে তো আগে অনেক কিছু হয়েছে, এই জন্য হয়তো ওর সাথে এমনটা হয়েছে। তারপর আম্মু আমাকে গরম পানি করা রাত্রে আর কি, তখন 3টা বাজে, গরম পানি করায় বরুই পাতা, বরাক বাঁশের পাতা এগুলো দিয়ে মানে আর কি পানিটা গরম করে
তারপর আমাকে গোসল করেন এবং তুলসী পাতাও দেয়। তো এই ঘটনা কি আমার দাদুকে বললাম, দাদু দেখেন এমন এমন হয়েছে। তো দাদু আমাকে আর কি একটু পান টেন দিল আর তাবিজ দিল। আমি এতটুকু বড় হয়েছি কোনো সময় কোন তাবিজ ইউজ করিনি, মানে তাবিজ আমার শরীরে আমার কাছে একটা বোঝা মনে হয়। তো এমন কিছুদিন চললো ভালো, দেখা গেছে আমি যদি ভয় পাইতাম তাহলে আমার মনে হয় ওই দিন আমি ওইখানে পড়ে থাকতাম। আমি সাহস করে আমি বাসায় আসছি। তো আমাদের এলাকায় একটা ক্লাব আছে, জয়মঙ্গল যুব উন্নয়ন ক্লাব। সপ্তাহে 100 টাকা করে আমরা যারা ছেলেরা আছি সবাই 100 টাকা করে এখানে ইনভেস্ট করে জমা করি, যাতে এটা 5 বছর পরে অনেক টাকা হয়, মানে কিছু করতে পারি। মানে এখানে দেখা গেছে একটা মানুষের বাড়িতে বিয়ে, ঠিক আছে, তার বাড়িতে একটা চেয়ার লাগবে, দেখা গেছে 20টা চেয়ার মানে ক্লাব থেকে ওখানে দেওয়া হয়, মানে সহযোগিতা করার জন্য, সব রকম এলাকাবাসীদের সাহায্য করার জন্য আর কি। এই ঘটনার পর কিছুদিন পর আর কি ক্লাবে একটা অনুষ্ঠান ছিল। ও ঈদের পর আর কি আমরা বক্স এনে মানে ঈদ উপলক্ষে আমরা ক্লাবে একটা পার্টি দিই। যে আমরা যে ফ্রেন্ডস নাম বলছি ওরা সবাই আর কি ক্লাবে থাকি, যে বড় ভাইরা ছিল। তো বড় ভাইরা চলে গেছে, আমরা ছোট ভাইরা আছি, এখন বড় ভাইরা চলে গেছে, যে আমরা একটু মজা করুক এরকম নাচ গান মজা আর কি, সবাই ফ্রেন্ডস মিলে নাচানাচি লাফালাফি আর কি করতাম। তো বক্স ভালো করে অনেক বড় বড় বক্স আনছি এবং রাত্রি বিরিয়ানি পাক করা হয়েছে, রাত্রি বিরিয়ানি খাইছি আমরা সবাই মিলে। মানে মজা করে বাড়ি ফিরছিলাম। বাড়ি পেয়েছিলাম, আমি ভাবছি যে আজকে আমি সারা বাড়ি ওখানে যাবো না। তারা তখন 11:30 বাজে, ওরা থাকলো ক্লাবেই। আমি বলছি না না বাসা চলে যাবো আমি। তো ওই যে মহিলা মারা গেছে ওই মহিলা কবর পাড় দিয়েছিলাম। ওই যে আত্মহত্যা করছিল যে ওই মহিলা, হ্যাঁ যে মহিলা আত্মহত্যা করছিল গলায় ফাঁস দিয়ে আর কি সুইসাইড করছিল, যার কাফনের কাপড় নিয়ে এত কাহিনী। হ্যাঁ হ্যাঁ, ওই মহিলা কবর পাড় দিয়েছিলাম। দেখি যে ওই লাশটা মানে অর্ধেকটা উঠানো, কবর থেকে বাইর করে ফেলাইছে। হ্যাঁ কবর থেকে বাইর করে ফেলাইছে। লাশটা একদম মানে বসে আছে এমন টাইপের, মুখটা কঙ্কাল হয়ে গেছে, মানে মুখের চোখ মুখ গুলো নাই, মানে মুখ টোকন নাই, দাঁত গুলো একদম বের হয়ে গেছে। আর 4-5টা শিয়াল ওর কান ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ডর মানে ভয়। কি বিশ্বাস হচ্ছে না? আপনি কি জানেন আমাদের এই দুনিয়াতে এখনো যতটুকু অজানা জিনিসের সমাধান আমরা করতে পেরেছি, তার চাইতে অনাবিষ্কৃত যা যুক্তির আলোকে এখনো বিচার করা যায়নি, তার সংখ্যা বা তার আয়তন কোটি কোটি গুণ বেশি। সামান্য ফেসবুকের ওয়ালে আপনি চোখ রাখলে দেখবেন কিছু কিছু ভিডিও আপনাকে অনেক বেশি অবাক করে দিচ্ছে, আপনার মুখ ফুটে বের হচ্ছে এটাও কি সম্ভব? প্রিয় শ্রোতা, আমরা আপনাকে বিলিভ করাতে চাই না স্বপন যা দেখেছে তার সত্যি কিনা এই প্রশ্নে। আমরা শুধু বলতে চাই এই অনুভূতিটাকে ধরতে হলে আপনাকে একটা এনভায়রনমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, এবং সেটা হচ্ছে, আবারও বলছি, ডরের রেসিপি, একলা আপনি, অন্ধকার ঘর, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও। সঙ্গে থাকবে আমাদের অনুষ্ঠান ডর। দেখুন স্বপনকে আপনি কিভাবে ফিল করেন। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে স্বপনকে আপনার ফিল করতেই হবে। ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও আমি কিপ্রিয়া আমার পুরো টিমকে নিয়ে ফিরে আসছি ডরে। ডর। প্রত্যেকটা মানুষের জীবনেই এই অতিপ্রাকৃত ঘটনাগুলো কোনো না কোনো ভাবে স্থান করে নিয়েছে। হয়তো আপনার জীবনে ঘটেছে, আপনি সেটার কোনো লজিক খুঁজে পেয়েছেন, কিন্তু অনেকেই পায়নি। আমি আমার জীবনে, ব্যক্তিগত জীবনে এরকম একটা অতিভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছিলাম। আমি একজন মানুষকে দেখেছিলাম রাস্তার পাশে ময়লা খাচ্ছে। আমি তখন ছোট নই, আমি এসএসসি পরীক্ষার পরে দেখা এই ঘটনা। এইরকম নোংরা জিনিস ভক্ষণ করবার পর সে যখন কুলি করছে, মানে মুখে পানি নিয়ে কুলি করছে, তখন তার মুখ দিয়ে লাল টকটক করা পানি পড়ছে। এবং অদ্ভুত বিষয় হলো, সে ওই ময়লাগুলো খাওয়ার সময় এক লোককে কাছে রেখেছিল, বলল হাত পাত। সে হাত পাতল এবং সে তাকে ময়লাগুলো দিল। লোকটি ময়লা নিল এবং নেবার পরে সে যখন হাতটা খুলেছে, সঙ্গে সঙ্গে আমি যেটা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। একটি লাল টকটকে চেরি ফল। অদ্ভুত বিষয় হলো, এই ঘটনাকে আপনারা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। হতে পারে একটা ভেলকি, যে ময়লাটা সে সামনে খাচ্ছিল সেটা তো ভেলকি নয়। ময়লা খাওয়ার পরে সে যে কুলিটা করলো, সেখানে যে আমি লাল পানি বের হতে দেখলাম, সেটা তো ভেলকি নয়। এই প্রশ্নগুলোর উত্তর আমি আজও খুঁজে পাইনি। আমি প্রচন্ড যুক্তিবাদী মানুষ, কিন্তু
এই জিনিসগুলোর যখন কোনো সমাধান চোখের সামনে দাঁড়ায় না, তখন স্বাভাবিকভাবেই মনের মধ্যে অন্যরকম একটা ভয় কাজ করে। সে ভয়টা না জানার, সে ভয়টা অজানাকে জানার তীব্র ক্ষুধাও বলতে পারেন। আজকে স্বপন যা এখানে বলছে সেটা নিঃসন্দেহে বিশ্বাস করার মতো নয়, কিন্তু এর চেয়েও অনেক অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি আমরা কখনো না কখনো হই, যা হয়তোবা ঘরের সবচাইতে কাছের মানুষটি বিশ্বাস করে না। আমরা বিশ্বাস এবং অবিশ্বাসের ধার দিয়েও যেতে চাই না। আমরা শুধু যেটা বলতে চাই, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ফিল দ্য এনভায়রনমেন্ট, জাস্ট লিসেন টু হিম, এবং আপনি তাকে অনুভব করার চেষ্টা করুন। ভয় আপনার কাছে আসবেই। প্রিয় শ্রোতা, আগামী পর্বে যদি আপনি যেতে চান বাংলাদেশের এরকম কোন একটি জায়গায় যেখানে বসে নিজের জীবনের অতিপ্রাকৃত ঘটনাগুলো অনুভব করে লাখো মানুষের সামনে বলতে চান কি ঘটেছিল আপনার সঙ্গে, ফোন করুন আমাদেরকে 09613892892। আমি আবারও বলছি নাম্বারটি 09613892892, এই নাম্বারে। চলুন আবারও ফিরে যাই রেহান এবং সুমনের কাছে। আপনি নিজের চোখেই সিন দেখছেন? আমি দেখে আমি কি মাটিতে দাঁড়িয়ে আছি নাকি আকাশে দাঁড়িয়ে আছি এটা আমি বুঝতে পারলাম না। যে দিকে 4-5টা শিয়াল ও লাশটা চাবাই চেপে খাচ্ছে, কিন্তু ওই লাশটা নাড়াচাড়া করতেছে, ওর নিজের হাতে জীবন ওর মাথায় ধরে রাখছে। এখন আমার নিজেরই পশম দাঁড়ায় গেছে। ওর মানে যে লাশটা, এই লাশটা যে নাড়াচাড়া করতেছে, যেমন ও কিছু ক্যারি করতেছে না, যেমন তার শরীরে একটা পিপা হাঁটতেছে, কিন্তু 4-5টা শিয়াল কিন্তু ও লাশটা চাবাই চেপে খাচ্ছে। এটা দেখে আমি একদম মানে কি বলবো, বলার ভাষা নাই। যে আমি মনে হয় না জ্ঞান রাখতে পারতাম, চিন্তা করেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর মানে শিয়াল যখন খাচ্ছে এই দেখে আমি একদম চোখ বন্ধ করে মানে একটা দৌড়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে উঠানে গিয়ে আমি কাউকে কিছু বলতে পারলাম না, আমি উঠানে পড়ে গেলাম। ঠিক আছে, তো ওরা আর কেউ বুঝতে পারলো না যে আমি যে উঠানে এসে পড়েছি, কারণ আমি তো আর কিছু সাউন্ড করতে পারি না যে আমি আমাকে ধরো বা আমাকে ইয়ে করো, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো রাত্রেবেলা ভাই আর কি, আমার বড় ভাই আর কি রুম থেকে বের হয়েছে, দেখে যে আমি উঠানে পড়ে আছি। এটা দেখে ভাই একদম জোরে মানে চিল্লাই দিচ্ছে যে হাই হাই, আব্বু আম্মু আসলো জোরে। আমার মানে ভাইয়ের চিৎকার শুনে তারপর আমাকে আর কি ধরে রুমে নেওয়া হয়। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি যে আমি রুমে শুয়ে আছি এবং আমার চারিপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে রুমে। যে আমার আম্মু না কান্না করতেছে যে আমার ছেলে বাঁচবে না, আমার ছেলে কি হয়েছে, আমার ছেলে কথা বল না কেন। তখন দেখি আমার দাদুটা দাঁড়িয়ে আমার পাশে বসে আছে এবং আমার মানে বাম হাতে তালুতে তেল দিচ্ছে। আচ্ছা, মানে তেল দিয়ে দিচ্ছে যাতে মানে আর কি ভালো হয়ে যায়, আমি সুস্থ হয়ে যায় আর কি। তো অনেক কিছু করার পরে যেহেতু আমি তাবিজ নিয়ে নাই, আমি তো কোনো সময় তাবিজ ইউজ করি না, আমার কাছে ভালো লাগে না, মানে কেমন জানি আনইজি ফিল করি। তো অনেক কিছু কবিরাজি করে আমাকে আর কি জ্ঞান ফিরায়, তারপর আর কি আমি সুস্থ হয়ে যাই। তো এই আর কি। তো কিন্তু সুস্থ হলো কি, দেখা গেছে আমার সাথে একটা কিছু না ঘটিয়ে যাচ্ছে। দেখা গেছে আমি একদিন রাত্রে বাইরে বেরিয়েছি প্রস্রাব করতে বা একটু হাঁটার জন্য রাত্রে, দেখা গেছে আমি তো ঘুম ভেঙে। এই ঘটনার কতদিন পর? মানে একটা 4 দিন পর, কারণ এই ঘটনা আমি বারবার মনে করতে চাই না, যেহেতু এখন আপনাদের কাছে বলছি এখনই আমার কাছে অনেক খারাপ লাগছে। আসলে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা বারবার মনে না পড়াই মনে হয় ভালো। যে ভয়ঙ্কর ঘটনা আমরাও চাইবো না যে বারবার মনে পড়ুক। আমি একটু ভয় করছি এখন যে অবস্থা আছি, পাশে একদম অন্ধকার। স্বপন ভাই, আমরা এখানে 4 জন একসাথে, তো একটা জোর সংখ্যায় আছি, বেশি টেনশন করেন না, আপনি বলেন। তারপর দেখি যে একটা মানে আমাদের মুরুগ ছিল আর কি, ঠিক আছে, একটা মুরুগ আর কি আমার পছন্দ ছিল, খুব শখ করে এটা আমি মানে রেখেছিলাম আর কি, রেখেছিলাম। মানে আপনি পালতেন ওটা? হ্যাঁ, বিক্রি করার জন্য বলে এটা রাখা আমি রেখেছিলাম যে এটা আমি পালে বড় করবো। তো মুরুগটা আর কি অনেক বড় হয়েছে। তো বড় হওয়ার পর আমি বললাম যে এটা কেউ বিক্রি করবো না, এটা আমার থাকবে। তো আমি কয়েক টাকা জমাইছি, আমি বলছি আমি আম্মুকে এমনিতে কি টাকা দিছি যে এই মুরুগটা আমার, এটা আমার নামে থাকবে, এটা বড় করবে, আমি বেচবো, নিজে নিয়ে বাজারে বেচবো, একটু মজা করে মানে এটা রাখলাম আর কি, যেটা মানে আর কি পছন্দের জিনিস বলি। তো রাত্রে বাইরে দেখি যে আমার মুরুগটা মানে উঠানে হাঁটতেছে, মানে ডাকতেছে কক কক করে। হ্যাঁ হ্যাঁ, মুরুগ তো শিয়াল নিয়ে যাবে, আমাদের এলাকায় শিয়াল আছে অনেক, আর আমরা যে জায়গায় আছি এই জায়গায় তো শিয়ালের থাকতে পারে। তো তারপর মানে আম্মুকে ডাকলাম রাত্রের বেলা, আম্মু কয় কি রে, কি হয়েছে এত রাত্রে, কি হয়েছে আবার? আমি কই তুমি আমার মুরগিটা তুমি এটা বাইরে কেন, এটা রুমে না নয়? মুরগি তো আমি নিজে এটা রুমে দিয়ে তারপর 10,000 টাকা তারপর আমি নিজে আসছি। আমি তাহলে এই যেখানে মুরগি, আমাকে কোথায়? আমু আসে দেখে তো মুরগি নেই। আমাকে এই যেখানে তো ছিল, আমি দেখলাম যেখানেই ছিল মুরগিটা কোথায় চলে গেল। আমাকে আমার মুরগি দেখবো আমি কোথায়? পর আম্মু আমাকে রুমে আর মানে যে খোয়ার বলা হয়, যে মুরগি রাখা হয়, ওইখানে মুরগি দেখা যেত, মুরগি শুয়ে আছে।
তো এটা দেখে আমি আরো অবাক হয়ে গেলাম যে আমি বাইরে কি দেখলাম, আমি কি ভুল দেখলাম। তো যাই হোক আমি আর কি রুমে তো দরজা লাগাই যাই, দরজা লাগা জানলার পাশে আর কি মানে জানলাটা খোলা ছিল আর কি, তখন আর কি জানলাটা দিব আর কি। তো জানলা দিব দেখি যে অনেক বড় একটা লোক দাঁড়িয়ে আছে, লুঙ্গি পরানো, সাদা একটা লুঙ্গি পরানো। জানলা দিয়ে শুধু তার পেট থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে, তার মুখ দেখা যাচ্ছে না। আচ্ছা। তার সাদা লুঙ্গি পরানো, লুঙ্গিটা উল্টে বাঁধা হাঁটু পর্যন্ত, তার হাঁটুর নিচে পাওয়া যাচ্ছে, হাঁটু থেকে লুঙ্গিটা আর কি বাঁধা, কোমরে বাঁধা, একদম উল্টে বাঁধা, মানে শর্ট করে আর কি। আচ্ছা। তো এত বড় মানুষ মানে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা কি এটা। পরে জানলা দিয়ে একটু দেখার আগ্রহ বাড়লো যে আমি তো রুমের ভিতরে, পাশের রুমে আমার ভাই আছে, পরের রুমে আমার আব্বু আম্মু আছে, আমার কোনো ডর নেই, আমি রুমে আছি আমার। তো আমি তো সাহস করে আমি জানলার দিকে মাথাটা নিচু করে তাকাইলাম, তাকায় দেখি যে তার চুলগুলো অনেক লম্বা লম্বা, মানে চুলগুলো একদম সামনের দিকে মানে এসে পড়া, তার মুখ দেখা যাচ্ছে না। তার মুখে মানে চুলের ফাঁক দিয়া তার দাঁত গুলো বেরিয়ে আছে, তো সে খিলখিলি হাসতেছে, মানে সে হাসতেছে, এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম যে এখন আমার শরীর কাঁপতেছে এটা বলি। তারপর জোরে চিল্লান দিই আমি, আমার রুমে থেকে জোরে চিল্লান দিই, সাথে সাথে ভাইয়া রুমে দরজা খুলে আসে যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। আমাকে দেখো না বাইরে কে দাঁড়িয়ে আছে। তো আবারও সবাই আসলো বাইরে, পরে দেখে আবার কিছুই নেই। তো এমনই আর কি পরে আমার দাদু আর কি একটু করে বাড়িটা আর কি ঘের করে দেয়। তো ওইখানে পর থেকে আর কি আমাদের কোনো ঘটনা আর কি আমাদের বাসায় আমার সাথে আর কোনো এমন হয় নাই। তারপর থেকে আমি একদম সুস্থ আছি, ভালো আছি, এবং আর কোনো প্রবলেম হয় না আমাদের ফ্যামিলিতে কারো। যাক, শেষ পর্যন্ত আপনারা তাহলে ভালো আছেন এখন? হ্যাঁ, এখন আল্লাহ রহমতে সবার দোয়াতে এখন ভালো আছে। যেই কয়েকটা বর্ণনা শুনলাম, মানে আসলে আমি এখানে মানে আমি স্বপনের গল্পে যেই সিনগুলা পাইলাম, বুঝছো, ওগুলা যদি মানে একটু চিন্তা করে দেখ ভাই, ভূত টুত বাদ দে, অন্য সবকিছু বাদ দে, একটা লাশ চাবায়া খাওয়া হইতেছে, এই সিনারিটা দেখলে আর তুই আমার মনেই করাইস না এটা। আসলে আমি সত্যি কথা বলি যে এইটা মনে করতে গেলে আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কেমন জানি লাগতেছে তখন। জীবন ভাই, আপনি কি মনে করবেন, কি মনে হচ্ছে আপনার এই গল্প শুনে? আসলে এই গল্পটা শুনে খুবই ভয় পাচ্ছি, বিষয়টা আসলে অনেক ভয়ঙ্কর। তো আমার বিশেষ করে ভুলে যাওয়া বেশি ভালো। যখন দোস্ত আমার রেহান, যখন ওই যে কবরের যে লাশ তুলে খাওয়ার, মানে এবং লাশটা স্বাভাবিক, লাশ নড়তেছে তাও স্বাভাবিক ভঙ্গিতে নড়তেছে। আমি কিন্তু স্বপন ভাইকে একটা, ওনার সাহস কিন্তু আছে, মানে ওই অবস্থায় যে কেউ থাকলে ঘাবড়ে যাওয়ার কথা। আমি তখন বুঝতে পারছি ক্লিয়ারলি যে আমার সাথে একটা কিছু হচ্ছে, এখন যদি আমি ভয় পেয়ে এখানে পড়ে যাই তাহলে হয়তো আমার অবস্থা সিরিয়াস হবে। এই জন্য আমি মন থেকে ওই সিচুয়েশনে আমার মনে হয় রেহান, যেটা সিচুয়েশনে হচ্ছে মনের জোরটা যে হারাইছে, খুব সেই ধরা খেয়ে গেছে। তো দেখা গেছে এখানে পড়লে দেখা গেছে আমার সাথে অন্য কিছু হতে পারতো। দেখা গেছে এই এমন ভয়ঙ্কর শিয়ালরা যদি এগুলা শিয়ালরা অন্য কিছু হইতো বা শিয়ালই হইতো, তাহলে আমাকেও খেতে পারতো। আচ্ছা, এটা তো গেল ওই ওনার ঘটনা, এটা তো দেখলেন আপনি, সবই বুঝলেন। এখন কাহিনী হচ্ছে যে তারপরে তো ওই কবিরাজ দাদু যা করার করলো, তারপরে থেকে মোটামুটি আপনারা মানে নিশ্চিন্ত যে আপনাদের সাথে আর কিছু ঘটবে না। কিন্তু জায়গাটার অবস্থান তো আর বদলা যায়নি, জায়গাটার ভয়ঙ্কর ব্যাপারটা তো আর বদলা যায়নি। পরে কি আর এইখানে অন্যরকম কোনো ঘটনা বা অন্য কারোর সঙ্গে যে কিছু ঘটছে নাকি এখানে? হ্যাঁ, এমন মানে আমার সাথে যেমন হয়েছে ভয়ঙ্কর, ঠিক আমার কাজিনের সাথে এমন একটা ভয়ঙ্কর একটা ঘটনা হয়েছে, মানে খুবই ভয়ঙ্কর ঘটনাটা। এই ভয়ঙ্করের পর আরো ভয়ঙ্কর, মানে ওই কাজিন, মানে তার ঘটনাটা বলবো কাজিনের, একটু শুনি প্লিজ। আমরা একটু আসছি যখন আজকে শুনি। ভাই আমার কিন্তু খুব ভয় করছে একটু বলার। আরে আমরা আসি সবাই, কোনো চিন্তা নাই। আমার কাজিনের নাম কবির। আচ্ছা। মানে সে একটু দুষ্ট টাইপের ছিল। রাত্রেবেলা শিবপুর থেকে মানে একটু লেট করে আসে আর কি, রাত তখন 11টা বাজে। মানে ওই কাজিনের বাসায় যাইতে শিবপুর থেকে মানে সারাবাড়ি হয়ে যেতে হয়, সারাবাড়ি ভয়রা তোলা হয়। বাজারে আসা যাওয়ার রাস্তার মধ্যে সারাবাড়ি পরে আর ভয়রা তোলা পরে। মানে এটা কত বছর আগের ঘটনা? এবং ওই ঘটনা যখন ঘটে আপনার কাজিনের বয়স কত ছিল? 32। হ্যাঁ। আচ্ছা, আর এটা কতদিন আগের ঘটনা? এটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। আমার কাজিন আর কি ওই শিবপুর থেকে আসতেছে, আসার পথে রাস্তাটার অবস্থাটা এমন, ফার্স্টে সারাবাড়ি, পরে আর কি একটা বয়রা তোলা। মানে এখানে অনেক বড় একটা বয়রা গাছ আছে, যে আমাদের এলাকায় একটা ওষুধের একটা গাছ আছে, বয়রা গাছ। চিনেন আপনি? হ্যাঁ, বয়রা গাছ চিনি। মানে জায়গাটাও মানে এখানে একটা উলি থাকতো আগে, মানে একটা উলি আর একটা জিন থাকতো। নাম কি, ওনার নাম জানা আছে? নাম জানা নেই, অনেক আগে দাদুর মুখে শুনছি যে এখানে উলি থাকতো। এখানে দুইটা, মানে এখানে 2টা উলি ছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে মানে অলিয়া উলিয়া বা অনেক ক্ষেত্রে আমরা দরবেশ বলে থাকি, তো ওনারা কিন্তু বিভিন্ন সময় বনে জঙ্গলে ইচ্ছাকৃত ভাবেই বনবাস নিয়ে থাকেন।
তো এটা কিন্তু অবিশ্বাস করার কিছু নেই। ওনারা কিন্তু অনেক ভালো মানুষ। তারপর কি হলো? হ্যাঁ, তারপর ও মানে শিবপুর থেকে ওইখানে মানে আসতেছিল। তো আসার পথে প্রথম সারাবাড়িতে আসে। তো ওইখানে প্রচন্ড শিয়ালে ডাকতেছিল, সে এমন কিছু কেয়ারই করে না। তো শিয়ালের দিকে না তাকায় শিয়াল ডাকতেই পারে, এখানে যদি শিয়াল থাকে ডাকতেই পারে, অনেক মানে জঙ্গল টাইপের জায়গা যেহেতু। তো ওটা কেয়ার না করে সামনে আজ গেল। যেটা বলছিলাম যে ওইখানে দুইটা ওলি থাকতো বয়রাতলা যাওয়ার রাস্তার পথে, দুইটা ওলি ভালো ছিল। তো কি একটা কারণে জানি, যদি ভুল হয় আশা করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে যে ওলি নিয়ে কথা বলতেছি, যে একটা ওলি এখানে খারাপ আছে আর একটা ভালো আছে। যে যেটা ভালো ওইটা মানুষকে অনেক মঙ্গল করে, এবং আমাদের শিবপুরে অনেক বড় একটা মানে ওলি বলা যায়। এবং তার কাছে সবাই কি প্র্যাকটিক্যাল প্রমাণ পাইছি যে ওই ওলিটা ওই মানে আমার একটা কাকা আছে আনাসন কাকা, ওকে নিয়ে মানে বরাতলা সে বসে থাকে। মানে ওলিটা মানে সে গত 6 বছর ধরে আর কি সে নিখোঁজ। মানে সে আর কি মানুষের মনের কথা বলে দিতে পারতো, আপনাদের তার কাছে যাইয়া একটা নালিশ দিতেন, সে বলে দিতে পারতো যে মনে মনে কি বলছেন, যে হয়ে যাবে যা বলছো। তো এই ওলিটা এখানে যে বরাতলা বসে থাকতো, ওলির নাম ছিল সোয়া পাগলা। মানে শখ করতে গিয়ে মানে সোয়া পাগলা নাম হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন আমার মনে দিয়ে রাখা দরকার। এই যে পাগলা কথাটা যে ব্যবহার হলো, অনেকে কিন্তু এটারে পাগল থেকে পাগলা এটা ধরে, কিন্তু তা কিন্তু না। ওয়ালিরা যখন পাগলা এটা একটা উপাধি হিসাবে পায়। এটা হচ্ছে আমরা যদি মনে করি ইসলামিক দিক থেকে আসি, আমরা যদি ধ্যানের দিক থেকে আসি, সাধনার দিক থেকে, তাহলে ফকির হচ্ছে একটা উপাধি, পাগলা হচ্ছে আরেকটা উপাধি। তার আরো উপরে গেলে মাস্তানা বলে আরো একটা উপাধি আছে। তো এই উপাধিগুলো না জানলে কিন্তু হঠাৎ করে পাগলা শুনলে আমাদের কাছে ওই যে রাস্তাঘাটে যে ভণ্ড পীর ফকির হাঁটে, আসলে এটা আমি যদি ভুল করে না থাকি, এই পাগলাটা হচ্ছে মানে কে কতটুকু তার কাজের প্রতি মগ্ন, একদম ওই মগ্নতা থেকে দিওয়ানা, যেটা ওই পাগলা বলতে সেই ভালোবাসাটা বোঝানো হয়েছে, একদম এখানে অন্য কিছু বোঝানো হয় একদম। তারপর ওই পাগলা সবসময় ওখানে বসে থাকতো, এবং দেখা গেছে যে তার মন খারাপ হলে বা কোনো কিছু হলে তার কারোর সাথে কথা বলতো না, ওইখানে এসে বসে থাকতো, চুপ করে বসে থাকতো, খাওয়া দাওয়া করতো না, চুল কাটতো না, মাথায় একদম মানে একদম তার মতো সাথে থাকতো। তো ওই বয়রাতলা ওই ভাইয়াটা আর কি শিবপুর থেকে যাওয়ার পথে বয়রাতলা মানে রাস্তাটা টাইপে দেখে একটা অনেক বড় একটা ছায়া আর কি, যে মানে যেমন সূর্যের একটা আলো পড়লে বা একটা লাইট টিপ দিলে, টর্চ লাইট টিপ দিলে দেখা গেছে একটা রাস্তার জুড়ে একটা ছায়া পড়ে না, তেমন মানুষের দুইটা পায়ের ছায়া এখানে পড়ে আছে, মানে ছায়াটা দেখা যাচ্ছে। তেমন ও কিছু কেয়ার না করে ওইটা পাড়া দিয়ে মানে দিয়ে চলে গেল, মানে সামনে গেল, পাড়া দেওয়াতে সে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে একদম মানে তার মাথা মানে যে মাটিতে পড়ছে ও পা উপরে মাথা নিচে দিয়ে মাটিতে ঠুয়া যেতেছে, মানে এমন হয়েছে আর কি। ও আর কি দুটা চিল্লা নিচে জোরে। পরে আর কি আমাদের একটা আর কি কাকা আছে বিল্লাল, তিনি আর কি তার বাসা আর কি ওই বরাতলার মানে সাইডে আর কি। আচ্ছা, তো তিনি দৌড়ে আসলো যে কি হলো, এসে দেখে যে কবির ভাইয়ার আর কি মাথা নিচে আর পাও দুটো উপরে, মানে কোন কিছু দেখা যাচ্ছে না, অটোমেটিক মাথাটা মানে মাটির দিকে ঢুকে চেষ্টা করছে, বুঝে ফেলার চেষ্টা করছে। তো এটা দেখে যে বলতেছে কিরে কবির কি হয়েছে তুই এমন করতেছিস কেন, মানে ওর তো কবির তখন আর কোনো সাড়া দিচ্ছে না। তখন সে বাধ্য হয়ে ওর মানে পায়ে দিয়ে টান দিল, কিন্তু এটা মনে হচ্ছিল যেটা আমাকে বিল্লাল ভাই বললো যে একটা 10 মণ 20 মণ ওজনের একটা বস্তু হলে যেমনটা বাড়ি হয় তার পায়ের মাঝে ধরতে পারে, আমি এমন একটা বাড়ি মনে হয়েছে যে আমি এত জোরে ধাক্কা দেওয়ার পর পাওয়াটা একটু লড়াতে পারছি না, কতটুকু জোরে এটা মানে ভর করে আছে যেটা লড়াতে পারছি না। তো তারপর আরো মানে লোকজন ডাক দিয়ে আসে যে দেখ এখন কবিরা জানি কি হয়েছে। তো অনেক মানুষ আসার পর মানে আগুন নিয়ে আসে, অনেক মানুষ আসার পর সে মাটিতে পড়ে যাওয়ার পর তাকে বাসায় নেওয়া হয়, কাজিনকে বাসায় নেওয়া হয়। তো বাসায় নেওয়ার পর ও আবল তাবল করতেছে, এটা মানে কি বলে কি না, যে আমাকে সিগারেট দে, মানে একটা সিগারেট ধরা দিলে দেখা গেছে একটা সুস্থ লোক একটা সিগারেট কোনো সময় এক টানে খেতে পারবে না, আর তাকে এক সিগারেট দিলে দেখা গেছে এক টান দিয়ে এক সিগারেট একদম এক টান শেষ। এবং খুনা আসতেছে, খুনা কান্না করতেছে, এবং তার যে বয়সটা যে আসল যে বয়সটা এই বয়সটা হালকা চেঞ্জ হয়ে গেছে, স্বাভাবিক গলার যে স্বর যেটা কণ্ঠস্বরটা একটু চেঞ্জ হয়ে গেছে। মানে কণ্ঠস্বর কি মোটার দিকে গেছে না চিকনের দিকে? মানে একটু মোটার দিকে গেছে, মানে একটু মানে যেমন একটু ভয়ঙ্কর টাইপের বলতেছে, যে গম্ভীর হয়ে গেছে, গম্ভীর টাইপের, যেমন ভাইজা কথা আসতেছে, এমন যে আমাকে বিড়ি দিয়ে আমাকে সিগারেট দিয়ে মানে এগুলো খাই দিয়ে আছে, আপাতত করতেছে, একসময় হাসতেছে বা কাঁদতেছে, মানে টোটালি কবির ভাই নাই, একটা অন্য লোক এখানে আছে কবির ভাইয়ের ভিতরে। তো সারা তাকে বসে রাখলো, সে ওখানে আবার মানে তাকে দূরে রাখা যায় না,
সে ওই বড় গাছ করে চলে যায়, দূরে রাখতে বড় গাছ মানে ওদিকে যেতে চায় যে আমাকে আমি বাড়ি চলে যাবো, আমাকে ছেড়ে দে। তো ছাড়বো কি হবে, ওর আম্মু তো একদম কান্না করে নাই যে আমার ছেলে কোথাও চলে যাচ্ছে, আমার ফুপু আর কি। তো ওকে দূরে রাখছে অনেকে মিলা। তো আর কি পরদিন সকাল হলো, সারা রাতে ধরে রাখছে সবাই, ওকে পাহারা দিচ্ছে, আমরা দাঁড়িয়ে দেখছিলাম ঘটনাটা। তারপর আর কি ওই দাদুকে খবর দেওয়া হয় যে কবিরাজ দাদু, যে দাদু আমার হয়েছে কালকে কবিরের সাথে, তো দেখেন কি হয়েছে। আশ্চর্য বিষয় হচ্ছে দাদু যখন ওই কাজিনদের বাসায় পাড়া দেয়, ওদের সীমানায় পাড়া দেওয়ার পরই ওই লোক আগে ঘরের ভিতরে রুমে আটকে রাখছে তাকে। সে বলতেছে যে আমার দাদুর নাম হচ্ছে শাহাজউদ্দিন ফকির। তো বলতেছে মানে ওর নাম নিয়ে গালিগালাজ করতেছে, সে কেন আসতেছে, তাকে আসলে আমি খুন করে ফেলবো। তা কিন্তু রুমে, সে কিন্তু রুমে, আর আমার দাদু কিন্তু বাহিরে, ওকে গালিগালাজ করতেছে। ব্যাপারটা একটু ইন্টারাপ্ট করি, মানে আমি ঘটনাটা একটু আরেকবার বুঝি। রেহান তুই বুঝতে পারছি? মানে ঘটনাটা কি হলো? আমার ঘটনাটা হয়েছে যখন খবর দেওয়া হয়েছে ওই কবিরাজ দাদুকে, ঠিক আছে, তখন সে যখন মাত্র আসতেছে, নামটা জানি কি বললেন, শাহাজউদ্দিন ফকির, তখন সে মাত্র আসতেছে। আর ওই লোক কিন্তু যে কবির, হ্যাঁ, যে আর কি ওই পাল্লায় পড়ছে, সে কিন্তু ঘরের ভিতরে বন্ধ অবস্থায় আছে। সে ওই বন্ধ ঘর থেকে চিল্লাইতেছে যে শাহাজউদ্দিন ফকির কেন আসতেছে এখানে, ওরে আমি খুন করে ফেলাবো। এমনই মনে হচ্ছে যে সে জানে সরাসরি দেখতে পাইতেছে। তারপর এবং তাকে গালিগালাজ করতেছে, তাকে আসলে তাকে আমি খুন করে ফেলবো, এবং তাকে কে আসতে বলছো, তাকে আমি সহকারে মেরে ফেলবো। তো ওকে মারা অনেক গালিগালাজ করতেছে যে ওই ফকির কেন এখানে আসবে, ওকে আসতে কে বলছে। পরে দাদু ওকে মানে ওই যে তাকায় বলে, আজকে তোরা খাইছি, তোরা অনেকদিন পরে পাইছি হাতে নাতে, আজকে তোকে ছাড়ছি না। তো মানে ওইটা বলি আর কি, দাদু ওর মানে রুমে যায়, ওর বাম হাতের মানে কাইঙ্গুলি, মানে ছোট যে আঙ্গুলটা বাম হাতের, ওটাতে আর কি চিপা ধরাতে সে একদম চিল্লাতে থাকে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো, আমাকে ছেড়ে দাও। মানে তাকে মানে গুরু মানতে শুরু করে, মানে একটু বাম হাতের আঙ্গুল ধরায় যে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। যে বলতেছে তোর নাম কি, নাম করবো না, মানে কিছু করেছে কিছুই বলবে না, এমনিতে চলে যাবে। তাদের বলতেছে এতদিন পতাকা পাইছি, তোকে আজকে আর ছাড়ছি না। ওরা কি আমার বড় ভাইকে বললো যে একটা মাটির হাড়ি নিয়ে আসো, আর একটা মোটকিলা ডালা, মানে আমাদের যে এলাকায় আর কি গ্রাম্য ভাষায় মানে একটা গাছ আছে, ঔষধি গাছ, মানে মোটকিলা গাছ আছে আর কি। তো একটা ডালা নিয়ে আসো, আর একটা নতুন একটা গামছা নিয়ে আসো। আর যে মানে এক্সট্রা যে চাউল রাখা হয়, মানে আয় করার জন্য মানুষ গ্রাম এলাকায় দেখবেন যে যদি 1 কেজি চাউল দেখে, তার প্রতিদিন 1 মোট চাউল করে সে একটা পাতিলে জমায়, এবং পাতিলে পানি দেওয়া সবসময়, মানে এটা আমাদের এলাকা বলা হয় কাঞ্জির চাউল। আচ্ছা, বলছি একটু কাঞ্জির পানি নিয়ে আসো, আর নতুন গামছা, আর একটা মোটকা ডালা নিয়ে আসো। যে ওকে আর কি আর একটা পাট নিয়ে আসো, পাটের একটা কোষ নিয়ে আসো, পাট চিনেন তো, পাট শাক যে হয়, পাট যে ছোলে আর কি, পাট নিয়ে আসো। তো ওটা নিয়ে আসলো, একটু পরে আসলো, আমার ভাইয়া দিল আর কি। তো ওকে রুম থেকে বের করে উঠানে মাঝখানে বসা, সবাইকে একটা বলে যে তোমরা একটু দূরে দাঁড়াও, ওর সাথে আমরা কথা বলো। তো ওকে আর কি দূরে বসায়, মানে তখন সে হাসতেছে, একা একা কথা বলতেছে, কাঁদতেছে, মানে একদম উল্টাপাল্টা করতেছে। আমার শরীর কাঁপতেছে ভাই এখন বলতেছি আমি। পরে এটা খাবারই কথা, ইটস এ কমপ্লিট কেস অফ এক্সরসিজম। জাস্ট শুনতে থাক, পরে বলবো তোরে আমি। তারপর পরে আর কি দাদুর হাতে আর কি কায়াঙ্গুলে পাড় দিয়ে শক্ত করে পাটা আর কি শক্ত করে বেঁধে, তারপর আমাকে দিয়ে বলে যে তুই পাটা দিয়ে রশি ধরে বসে থাক। আর আমার বড় ভাই যে আছে, যে ওকে বলে তুই গামছা দিয়ে ওর মুখটা আর কি ডেকে একদম মাথা, মুখ, চোখ, মুখ, কান একদম মাথা বেঁধে পিছনে ধরে রাখ। আর যে ডালের মাঝে পানি আনছো, কান্দি চাউলের পানি, এ পানি দাদু নিয়ে, আর দাদুর হাতে এসে লাঠি, যে মোটকিয়ার লাঠিটা, ওইটা ওর মুখে ছিটিয়ে দিচ্ছে। আর যে লাঠিটা মানে নর্মালি হালকা, মানে একটু খালি লাঠিটা ওর শরীরে একটু টাচ করছে, মানে নর্মালি একটা লাঠি বা কোনো কিছু বস্তু রাখলে যেমন হয় না, আস্তে করে রাখছে, এমন রাখছে। রাখার পর ওই মানে আমার কাজিনটা এমন জোরে চিল্লিয়ে বললো যে আমাকে ছেড়ে দে, আমি আর জীবন আসবো না, আমাকে মারিস না, আমাকে আমার ভুল হয়ে গেছে, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। মানে এত চিল্লিয়ে বলতেছে যে আমাকে, আমি অনেক ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দে, যে আমি আর কোনোদিন আসবো না, আমার ভুল হয়ে গেছে, আমার কোনোদিন আমাকে দেখতে পাবি না তুই, আমাকে একেবারে ছেড়ে দে, আমি অনেক বড় ভুল করছি। দাদু বলতেছে যে তুই ওকে ধরলি কেন, আমার ছায়াতে পাড়া দিছে কেন, মানে কথা বলতেছে ওর সাথে আর কি, আমার কাজিন কথা বলতেছে একটা মানে ভূতের সাথে, বলতেছে ওকে ধরলি কেন, বলছে আমার ছায়াতে পাড়া দিছে। তুই কোথায় পাড়া দিছে, কই বড়া তোরা, কই ওখানে পাড়া দিছে, অত তোকে দেখা নাই, আমি ওখানে শুয়ে ঘুমাইছিলাম, ও আমাকে পাড়া দিল কেন, তুই ঘুমাইছিস, ও তো জানে না, ও কিছু করে পাড়া দিছে নাকি, না আমাকে পাড়া দিছে, তাকে আমি মেরে ফেলতাম।
কয় তাকে আজকে মেরে ফেলতাম, কারণ আজকে যদি ওকে কেউ না মানে দেখতো বা আগুন না নিয়ে আসতো, ওকে মেরে আমি ছাড়তাম। মানে এটা বলতেছে যে তো তুই চলে যাবি, তো ছাড়লি এখন? কয় হ্যাঁ চলে যাব। তো ওর মুখের বান ছাড়া দেওয়া হয়, হাতের বান ছাড়া হয়, মানে সবকিছু ছাড়া হয় আর কি, নর্মালি সব ছেড়ে দেওয়া হয়। ছাড়ার পর আমরা সবাই বসে থাকি যে মানে এই ঘটনা দেখার জন্য আমাদের এলাকার মানে 50% লোক ওই বাড়িতে যে কবির কি জিনে ধরছে আর ওই দাদু জিনকে তাড়াবে দেখার জন্য পুরো এলাকার মানুষ চলে আসছে। দেখা যাচ্ছে সাপে কামড় দিলে যদি বিষ খোলা দেয় অনেক মানুষ দেখতে আসে, ঠিক তেমনই আর কি ভূত তাড়ানোর জন্য এটা তো আর অনেক একটা বিষয় হয়ে গেল না, সবাই কাছ থেকে দেখতে যায়। তারপর সবাই দেখতে আসছে। ছেড়ে দেওয়ার পর সে আবার আগের মতো একটু বসে আছে, আবার একটু হাসতেছে কাঁদতেছে, কয়েকটা সিগারেট দে ওই বুড়ের, মানে এই বুড়ে একটা সিগারেট দে, মানে আমার দাদুকে বলতেছে। দাদুর আর কি বড় বড় চুল ছিল, দাড়ি ছিল লম্বা, একটু বুড়ো টাইপের আর কি, অনেক কিছু জানতে সম্বন্ধে। পরে দাদু বলছে তুই তো গেছত না রে, তোর আমি দেখি বুঝছি, আমি যে বুঝছি তুই এত নর্মালে যাবি না, তোকে একটু সাইজ করতে হবে। পরে একটা সিগারেট ধরা দিল, এক সিগারেট এক টান শেষ, ধরলো এক টান দিল, সিগারেট শেষ করে আবার ফেলা দিল। আপনি তখন সামনেই ছিলেন? আমার সামনে। আচ্ছা, আমার সামনে ঘটনাটা করছে এবং আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন আর কি রশি ছাড়ে দেওয়া হয়েছে, তখন আর বলতেছে এই রশি আন। ওরা ওকে আবার কয় না আমি যাবো গা। ও 2-3 আমার বড় ভাই দৌড়ছে, সবাইকে ও মানে ছিটকা দিয়া ফেলায়া যেতেছে বড় গাছের দিকে, মানে যাবো কাকি কমা ছেড়ে দে। দাদু বলতেছে সবার দৌড় দৌড়ছে, একটা মানে চুলা করে ওকে ফু দেয়, তখন সে নর্মাল হয়ে যায়। তখন তাকে আর কি মাটিতে বসানো হয়। মাটিতে বসানো ওর কাজ হয় না, কিন্তু ওকে বলছে যে একটা গাইল নিয়ে আস। গাইল বলতে আমাদের এলাকায় যে মানে ধান বাড়া হয়, যে ডেকির মতো থাকে, এক্সট্রা থাকে, যে কাঠ দিয়ে তৈরি করা হয়, খুঁড়ে আর কি, একটা এক্সট্রা থাকে, নাড়াচাড়া করা যায় আর কি। ওই গাইল হাত দিয়ে ইয়ে করা হয়, মারানো হয়। হ্যাঁ, তো ওইটা মানে উল্টা করে ওইটার উপরে গাইলে বসে থাকি, বসে আবার সুন্দর আগের মতো করে বেঁধে মুখটুক বেঁধে বাইকে ধরে আর আমি হাতে ধরি, মুখে আর কি পানি ছিটিয়ে দেয়। তোরা বলতেছে তুই বলছে যাবি কে, গেলি না কেন, তোরা কতজন? কয় আমরা বলবো না। কথাটা কতজন নাম বল? কয় আমরা 13 জন। কয় তার 13 জন কি এখন আসো? কয় না, আমি এখন বর্তমানে ওর সাথে একা আছি। কয় তোর নাম কি? বলেন না নাম। পরে আবার একটা বাড়ি দিল, বাড়ি দেওয়া তো চিল্লা বললো যে বলতেছি আমাকে মারিস না বলতেছি নাম। আমার নাম কমলা, মানে বলছে যে এটা মেয়ে, যে ওর নাম কমলা। কত বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে, আমার স্বামী মারা গেছে আজকে থেকে আরো 1500 বছর আগে। 1500 বছর স্বামী মারা গেছে, ও এখান থেকে আছে, মানে আর কি এগুলো সব মিথ্যে বলতেছে। পরে ও ভালো করে বাড়ি দেওয়াতে বললো যে না এটা ঠিকই আছে, সে আর কি উলি ছিল, উলির পরে আর কি 1000 বছর আগে উলি ছিল, তারপরে আর কি সে মানে আর কি যে শয়তান হওয়ার পরও তার বিয়ে হয়েছে। তার বিয়ে হওয়ার পরে সে তার স্বামী মারা যাওয়ার পরও সে 1500 বছর বেঁচে আছে, 1500 বছর এখানে আছে, মানে যে এলাকাটা আছে সামনে একটু বয়রাতলা যেটা এখানে, তো ওখানে সে থাকতেছে। তো বলতেছে তুই কি চাস, কি হলো যাবি গা? কয় ওই মসজিদে 1 মণ মিষ্টি দিতে হইব, মানে আমার যে মসজিদে আছে 1 মণ মিষ্টি দিতে হইব, তাহলে আমি যাবো গা, আর কোনো নিয়ে আনো। তো ঠিক আছে, কয় হ্যাঁ ঠিক আছে 1 মণ মিষ্টি দিব, কিন্তু তুই যখন যাবি গা একটা প্রমাণ কি দিয়ে প্রমাণ দেখা যাবি? কয় তুই গুরুহাটি কামড় দিয়ে যাবি? কয় না এটা আমি করতে পারবো না। মানে তাদের বললো যে মানে ভূতেরা মানে গরু হাড্ডিকে খুব ভয় পায়। আচ্ছা, মানে গরু হাড্ডি নাম বলতে সে চেঁচাই উঠলো অনেক জোরে। পরে হাড্ডি আনাইলো আর কি একজন দিয়ে, যে গরু হাড্ডি নিয়ে আসে। গরু হাড্ডি নিয়ে আসছে, সে কোনো মতে সে গরু হাড্ডিতে কামড় দিবে না। তো কামড় দিবে না, তাকে যখন আবার একটা বাড়ি দেওয়া হলো, সে বলছে হ্যাঁ আমি কামড় দিব দিয়ে হাড্ডি দে। পরে হাড্ডি নিয়ে সে কামড় দিল। এবং দাদু বলছে কামড়ে চলবে না, শুধু তুই কামড় দিস ঠিক আছে, প্রমাণ দেখাইতে হবে যে তুই চলে যাবি যেখান থেকে, আর জীবন কাউকে ধরবি না বা এলাকার কাউকে কোনো ক্ষতি করবি না। তখন যে ভাত আনতে পাইছি আজকে দোষী তোকে, তুই কি প্রমাণ দেখা যাবি? ওই যে উঠানের ঘোরা যে বড় আম গাছটা আছে, ওইটা যে সব থেকে যে বড় ডালটা আছে, ওইটা আমি যাওয়ার সময় ভেঙে তারপর যাবো, মানে ডালটা ভেঙে যাবো আর কি। তো আমরা আর কি সবাই আর কি দাদু বলছে যে ঠিক আছে। পরে ওকে ছাড়লো, মানে আমার কাজিনা আর কি হাত থেকে রশি খোলা হলো, এবং সে আর কি মুহূর্তে সে মানে একদম অজ্ঞান হয়ে একদম মাটিতে মানে লুটায় পড়ছে শুয়ে রয়েছে। আর হঠাৎ করে মানে এমন একটা শব্দ হলো, প্রচন্ড একটা শব্দ হলো, যে মানে ডাল ভাঙা একটা শব্দ, যে সবাই আমরা দিনে এখন তো 10টা বাজে সকাল, সবার সামনে একটা ডাল ভেঙে আম গাছ থেকে বড় একটা ডাল মাটিতে পড়লো। কোন ঝড় টর কিচ্ছু নাই, যে এটা জিন চলে গেছে, এটা ভেঙে তারপর দেখা গেছে যেটা ভেঙে গেছে, আমি গেছি, আমি আর কোনদিন আসবো না এখানে।
মানে ডাল দিকে সব অবাক, এত বড় একটা ডাল, এটা মানুষ কাটলো এটা অনেক সময় লাগবে, কোবায় কাটতে হবে, তো এটা আমার হাত পা কাঁপতেছে কথা বলতেছি। এটা আসলে ঘটনাটাই এমন অদ্ভুত। তো হাত পা মানে ওই পর থেকে মানে ডালটা ভেঙে ও চলে যায়। পর আমার কাজিন আর কি সুস্থ হয়, মানে পর আর কি একটু পর জ্ঞান ফিরে, ওর মুখে আর কি আমার দাদু একটু পানি ছিটকিয়ে দেয়। পর মানে ওর জ্ঞান ফিরে দেখা যায় সে মাটিতে পড়ে আছে এবং তার পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। ও বলতেছে যে আমি এখানে কেন, ওরা এত মানুষ আসছে কিসের জন্য, আর আমি এখনো মাটিতে কেন শুয়ে রয়েছি। তখন সে জ্ঞান ফিরছে। স্বাভাবিক যে কবির, এই স্বাভাবিক কবির ফিরে পাওয়া গেছে। ও বলছে যে তুই আগে কোথায় ছিলি? আমি জাস্ট আমার মনে আছে আমি শিবপুর থেকে ওই বরাতলা এখানে আসছি, পরে আমার কিছু মনে নাই। পরে আগে বলছে যা কিছু হয় না, তুই ওখানে পড়ে গেছিলি, তুই এই জন্য তুই এখানে তোকে আনা হয়েছে, মানে ওকে কিছু জানায় না যে কি হয়েছে আসলে। পরে শুনতে পারে কি, তখন আর বলেন নাই। তখন আর কি তাকে ঘরে নেওয়া হয়। এই হচ্ছে আর কি আমার কাজিনের ঘটনা। তার কিছুদিন পরে আমার কাজিন আর কি বলছে যে না এই দেশে আর থাকবো না, আমি চলে যাবো বিদেশ। সে দেশ থেকে ত্যাগ করে কিছুদিনের মাঝে আর কি সে টাকা অনেক বেশি টাকা দিয়ে সে মালয়েশিয়া চলে গেল। সে মালয়েশিয়া দীর্ঘ অনেকদিন ছিল। মালয়েশিয়া শেষ থাকার পরে সে গত 4 দিন নাকি 3 দিন আগে সে দেশে আসছে। তো এখন সব নরমালি ঠিক আছে, আগের মতো সব চলতেছে। তার মানে এখন আপনি এবং আপনাদের ওই এলাকার মোটামুটি সবকিছু স্বাভাবিক আছে? এখন সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু ওই ছাড়া বাড়ি আর এই কবরস্থানে মানে ভৌতিক কর্মকাণ্ড দেখা গেছে কিছুদিন পর হঠাৎ কারোর সাথে কিছু না কিছু ঘটছে, এখনো চলছে, এখনো আছে। আসলে কিছু বলার নাই, মানে যে কয়েকটা ঘটনা শুনলাম, বিশেষ করে আমার স্বপন ভাই তো বলতেছে ওনার তো শরীর কাঁপতেছে। সিরিয়াসলি আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। এটা আই থিঙ্ক যে কেউ শুনবে তার শরীরের পশম দাঁড়ায় যাবে। তো সুমন, তোর যেই ভয়টা লাগতেছে বা যেই শখটা তুই খাইছস, আমি এখন কথাটা বলবো কিনা বুঝতেছি না, কিন্তু একটা কাকতালীয় ব্যাপার কিন্তু ঘটছে। মানে প্রথম থেকে আমি যেটা খেয়াল করছি, প্রথমে যখন স্বপন প্রথম গল্পটা শুরু করে, তখন ও যখন শিয়ালের ডাকের কথা বলছে, তখন আমরা সবাই শিয়ালের ডাক শুনছি। তারপরে এবং সবচেয়ে অবাক যেটা লাগতেছে, একটু খেয়াল করা শোন, তোরা মর্মর মর্মর শব্দ শুনতে পাবি, আমি কিন্তু ডাল ভাঙার শব্দ পাইতেছি। তোরা কি পাইতেছিস? হ্যাঁ ভাই, আমি পাচ্ছি। ভিতরে কি যাবি? আই থিঙ্ক ওঠা উচিত। ঠিক এখনো কিন্তু মর্মর শব্দটা তুই কি পাইতেছিস? মনে হচ্ছে যে শব্দটা হচ্ছে ওই যে ওই পাশের যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটাই তো। হ্যাঁ বস, জঙ্গলের ভিতরে যাবি নাকি নৌকায় উঠবে? ডর মানে ভয়। কোথায় যাবে তারা? যেখানেই যাক না কেন, তাদেরকে আগামী সপ্তাহের ভৌতিক জায়গাটিতে যেতেই হবে, কারণ আরেকটি পর্বের জন্ম হবে তাদের হাতে, যেখানে হয়তোবা আপনি থাকবেন আপনার জীবনের অতিপ্রাকৃত ঘটনা নিয়ে। সুমন এবং রেহান প্রতি মুহূর্তে যে ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছে, আজকের এপিসোডের শুরুতে সেই লঞ্চের দড়ি ছেঁড়া থেকে শুরু করে পুরো সপ্তাহব্যাপী তারা যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়, তা দিয়ে আমরা অসাধারণ কিছু এপিসোড করে ফেলতে পারি। তার অপেক্ষায় থাকুন, কোন একদিন ওরা নিশ্চয়ই বলবে। আমরা আজকের মতো ডরের ইতি টানছি। আপনার ঘুমটা চমৎকারভাবে সুন্দর হোক। সাথে আপনাকে কিছুটা সতর্ক করতে চাই, যে বিষয়টি আপনারা 11টা থেকে 12টার মধ্যে শুনেছেন, সোজা হয়ে শুয়ে পায়ের বুড়ো নখ এবং নাক যদি সমানভাবে থাকে, তাহলে এই ধরনের ঘটনার মুখোমুখি আপনি হলেও হতে পারেন। আমার মনে হয় না এটা আপনাদের চেষ্টা করে দেখাটা ঠিক হবে। হয়তোবা এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমরা আপনাদেরকে উৎসাহিত করি না কোনোভাবেই সুমন এবং রেহানের ভূমিকায় যেতে। আমরা আপনাদেরকে উৎসাহিত করি না কোনোভাবেই একা একা এমন কোনো কাজ করতে যেটা দিয়ে আপনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দেবেন। আমরা বরং আপনাকে বলি, আপনি যদি আমাদের টিমের সাথে যোগ দিয়ে আপনার জীবনে ঘটা অতিপ্রাকৃত ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, সে ব্যাপারে আমরা আপনাদেরকে সবসময় উৎসাহ দেব। আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি, 09613892892। আমি আবারও বলছি, 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন। তারপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আমাদের টিমের সুমন এবং রেহান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টা 20-এ।